আপনার বাবা ছিল একজন বিজনেস টাইকুন, আর্মস ডিলিং এর সাথেও সম্পর্কিত ছিল। গ্রোয়িং আপ, ডিড ইউ টেক মোটিভেশন ফ্রম হিম? আমার বাবা ছিল গ্রোয়িং আপ ঢাকা শহরের সবচেয়ে সফল ব্যবসায়ীদের মধ্যে একজন। হ্যাঁ, উনি রাজনীতি করেননি, আমার রাজনীতি আমার নিজের তৈরি করা, সব কিছু ঠিক আছে। কিন্তু এই যে আমি অক্সফোর্ড গেছি বা যেটাই গেছি, আমার বাবা এত কিছু করতে পেরেছি কারণ আমার বাবা ছিল ডক্টর মুসাবির শমশের। বাবা ওয়াজ for all of my life and still is a huge hero in my life, but not because of exactly what he did, but because of what he was. এনসিপির জন্য আমাদের সবার একটা সফট স্পট কাজ করে। তোমাদের কেন কাজ করে? এনসিপি এমন কি করেছে সোফা? ওরা ওদের মেয়েদেরকে প্রোটেকশন দিয়েছে, ওরা ওদের মেয়েদেরকে নির্বাচনে দাঁড়াতে দিয়েছে। এনসিপি কয়টা ভোট পেয়েছে? জামাতের সাথে গেছে কেন? জামাতের সাথে যাওয়ার পর কয়টা সিট পেয়েছে? ওই আওয়ামী লীগের যে একটা টেন্ডেন্সি ছিল স্বাধীন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার, ওনারাও তো জুলাই আপরাইজিং এর চেতনা বিক্রি করে গেছে, এখনো বিক্রি করছে। বাট সম্মান দিতে হবে, দিস আর ভেরি ইয়াং লিডার্স উই আর টকিং অ্যাবাউট। ঢাকা শহরে কয়েকজন ইনফ্লুয়েন্সার কি বললো বা কয়েকজন, না again, আমি তোমাকে বলছি না, but you know, হাসনাত আব্দুল্লাহ আপনাদের বিসিবির অ্যাডহক কমিটিকে বলেছিল বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এই কথাটা শোনার পর আপনার প্রথম রিয়াকশন কি ছিল? যে বোর্ডটা ছিল আই এম শিওর আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে বললো যে ঢাকা ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটিতেও রিসার্চ খুবই পোর। হ্যাঁ, আমি তো ঢাকা ইউনিভার্সিটি বলি কোচিং সেন্টার। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যা রিসার্চ করে তার মানে কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে। খালেদা জিয়ার বিএনপি সরকার 94 একটা সিদ্ধান্ত নেয় যে মেয়েদের জন্য প্রাইমারি স্কুল পুরাই ফ্রি। এই সিদ্ধান্তটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা ওয়াজ মানে হিস্টোরিক্যাল। বিবিএ ইজ বেসিক্যালি আ ভ্যাকেশন। মানে আর সিএসসি? হ্যাঁ, সিএসসি এটা একটা ফ্রি ডিগ্রি। এনিওয়ে তো যেটা বলছি, সো মাদ্রাসার মধ্যে যে সেক্সুয়াল ভায়োলেন্স হচ্ছে, এটাকে আপনাদের থামানোর কোনো অ্যাপ্রোচ আছে বা ওয়ে আছে? আপনি একটা বাচ্চাকে সেক্সুয়াল, দুইজনই অক্সফোর্ডের গ্র্যাজুয়েট, হু মেড দ্য ফার্স্ট মুভ? 4 মাস পর হঠাৎ একদিন সকালবেলা উনি আমার দিকে তাকিয়ে বলে, তুমি অনেক ভালো দেখতে তো। দেখতে ভালো। না আমি বলছি না আমি দেখতে ভালো, বাট লাইক 4 মাস লাগে ভাই, যেটাই তুমি মনে করো সেটা বুঝতে। আই এম নট আ লুকস ওরিয়েন্টেড পারসন, মানে চেহারা দিয়ে মানুষকে জাজও করি না। না 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 না, ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনিও বললেন, আমরাও শুনলাম, মানলাম। Aajke we are back with a very, very special episode of Scandalous, and today we have none other than স্ক্যান্ডালাস শুনে প্রতিমন্ত্রী সাহেব স্ক্যান্ডালাইজড হয়ে গেছে। আমি যদি স্ক্যান্ডালাস তাহলে আর কি হবে? আচ্ছা চলো শুরু করো, লেটস গো। আজকে আমাদের সামনে আছে the smartest couple in Bangladesh, দুইজনই অক্সফোর্ডের গ্র্যাজুয়েট, Mr. Bobby Hajjaj, the State Minister for Education, and Rashna Imam, who is one of the leading lawyers in the country. I think সবাই জানতে চাবে যে এত স্মার্ট একটা কাপল আসলে প্রথম কবে মিট করে? When did the love story start? কে? আই থিংক ইউ গো। আচ্ছা ঠিক আছে। 2006 2006 অনেক বছর কাজ টাজ করে আমি মাস্টার্সের জন্য ফেরত যাই। আমি যেহেতু একটু কনসাল্টিংয়ে ছিলাম, সো এমবিএ ওয়াজ দ্য ন্যাচারাল চয়েস। এমবিএর জন্য ইউনিভার্সিটি ফেরত যাই, উনি ল প্র্যাকটিস করে বিসিএল মানে আরেকটা বড় মাস্টার্সের জন্য ফেরত যান অক্সফোর্ডে। তো ওখানে আমাদের দেখা হয়। দেখা হওয়ার পর ইনিশিয়ালি সর্ট অফ অনেক দিন পর সবাই বিদেশি টিদেশে আছি। আর যেটা হয় অনেক সময়, সবসময় না, অনেক সময় হয় মানে বাংলাদেশি কমিউনিটি যে জায়গাগুলোয় বড় ঠিক আছে, যে জায়গাগুলো ছোট, you want to go out and you want to meet all sorts of people. সো তুমি বাংলাদেশ থেকে এসছো, ওনার সাথে প্রথম যেদিন দেখা হলো সেদিনই বোধহয় বেরোলো উনি আমার স্কুলেই পড়েছেন বা আমি ওনার স্কুলে পড়েছি, হোয়াট এভার, Maple Leaf. স্টাডিড এট দ্য সেম স্কুল। হ্যাঁ, Maple Wow. উনি আমার 5 বছরের জুনিয়র ছিলেন, সো আমি ওনাকে চিনতাম না। আমিও এত পপুলার ছিলাম না যে উনি আমাকে চিনবেন, সো ওটা ঠিক আছে। আই ওয়াজ কোয়াইট পপুলার। আমাদের চেনার কথা কিন্তু না ওনাকে আবার জুনিয়রদেরকে চিনলে সমস্যা আছে। আমার ছোট ভাই আবার ওনাকে চিনতেন। আচ্ছা, এবং a couple of years before, মানে 2003-4 সালে আমার ছোট ভাই সাজেস্ট করেছিলেন আমি ওনাকে ফোন দিই, আমাকে নাম্বার ধরিয়ে দিয়েছিলেন যে আমি ওনাকে ফোন দিই। আই ওয়াজ সিঙ্গল, তো উনি সিঙ্গল ছিলেন কিনা আমার ছোট ভাই জানতো না, বাট বলেছেন আমি যেন ওনাকে ফোন দিই। তো আমি আমার ছোট ভাইকে বকা দিয়েছিলাম আর কি, এরকম আবল তাবল ফোন কন্ট্রোল করে আমি সারা জীবনে কাউকে দিইনি। কিন্তু পরে 6 যখন দেখা হলো তখন ওই মেপল লিভ সেম স্কুল, সো উই ডিডন্ট রিয়েলি উই সেড হাই হ্যালো, ঠিক আছে, বাট বেশি কথা বলিনি। তো একদিন হঠাৎ করে কোনো একটা দাওয়াতে আমরা বসে মানে পাশাপাশি উই হ্যাপেন টু
17 নভেম্বর 2006 Oh, আমরা wow. একটা Oh wow, I একটা don't দাবার remember ছিল, that হ্যাঁ। date. হ্যাঁ, জন্মদিন ছিল ঈশার। ও যাকে হ্যাঁ, হ্যাঁ। Ah. তো আমার ফ্ল্যাটমেটের জন্মদিন ছিল, উনি খাওয়াচ্ছিলেন, তো আমরা একসাথে বসেছিলাম। ফ্ল্যাটমেটের জন্মদিন বলে তারিখ মনে নাই না, মানে তারিখ মনে আছে, ওনার সাথে ওই দিন প্রথম আমরা বসে আসলে লম্বা অবশ্যই। আলোচনা করি। তো ওই লম্বা আলোচনা 17 নভেম্বর 2006 করেছি। এখন আমরা মে 2026, ওই তখন থেকে এখন পর্যন্ত আমরা একসাথে আছি। Mashallah. Who made the first move? Well, interesting question. First move, honestly, আমার মনে হয় না কেউ ওভাবে করেছে। Everything happened together. Simultaneously, পছন্দ টছন্দ যা, প্রেম ভালোবাসা যাই, whatever you call it, হয়েছে। কিন্তু এখানে একটু কয়েকটা জিনিস মনে হচ্ছে উনি স্কিপ করে গেছে। After all, প্রতিমন্ত্রী কোনো সাহেব তো অসুবিধা উনি নেই, হয়তো embellish, politically correct embellish. হতে চাচ্ছে। স্কিপ করার মধ্যে প্রথমে যখন দেখা হলো, we did not like each other. It's not যে we were indifferent, we just did not like each other. Let's put it that না, way. এই কথাটা একটু আমি আরেকটু না, মডিফাই না, করি। আমি আগে আচ্ছা, বলে ঠিক নিই। আছে, বলেন, Let বলেন me স্যার, বলেন, speak. বলেন, বলেন, কেন স্যার। আমি বলি, উনি আমাকে ভেবেছে এটা একটা বড় বেয়াদব মেয়ে। আচ্ছা, কারণ আমি আউটস্পোকেন ছিলাম, একটু লাউড ছিলাম, আর আমি ভেবেছি অত্যন্ত বোরিং। একটা ছোট ক্লারিফিকেশন দিয়ে নেই, আউটস্পোকেন আর বেয়াদব কিন্তু এক জিনিস না। উনি ভেবেছে, উনি বেয়াদব কনফিউজ না, করেছে। বেয়াদব ইজ বেয়াদব, আউটস্পোকেন ইজ আউটস্পোকেন। এটা জাস্ট ক্লারিফিকেশন, পরে গল্পের দরকার হলে আমি বলে দেব। মেবি ক্লারিফিকেশন গুলো আমার কথা শেষ হওয়ার Sure, পরে জি, বললে জি, ভালো জি, হয়। স্যার, জি, স্যার। সো আউটস্পোকেন, বেয়াদব, হোয়াট এভার ইউ কল ইট, আমার মনে হচ্ছে উনি অত্যন্ত বোরিং। কারণ আমরা ইউনিভার্সিটি টাউনে, স্টুডেন্ট টাউনে আছি, উনি স্যুট টুট পরে ফর্মাল কাপড়ে সবসময় থাকতেন, একটা ছাতা হাতে নিয়ে। ওই সময়ও ওই সময় ছাতা হাতে নিয়ে ফর্মাল কাপড়ে। সো আমি ভাবছি হয়তো কয়েক বাচ্চার এখানে বাবা ছোট্ট একটা হবে, break। আমি ওই বিবাহিত। সময়ই ফর্মাল কাপড়ে থাকতাম, এখন ফর্মাল কাপড়ে থাকি না। কোন If you say so. না, আমি আর formal কাপড়ে থাকি এখন। আরেকটা হচ্ছে আমার মানে মাই ফাদার গেটস ম্যাড এট মি। উনি এখন অনেক অসুস্থ, বাট উনি যখন একটু সঠিকভাবে কথা বলেন, ওনার প্রথম কথা হলো টাই কই। হ্যাঁ, where is your tie? So আমি ফর্মাল পরি না এখন, তখন পড়তাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই নালিশটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর আমার কাছেই বেশিরভাগ করে। ওকে বলো তুমি টাই পরে যেতে। এটা আমার শুনতে হয়েছে অনেকবার। সো ফর্মাল কাপড় একটু বোরিং বোরিং মনে হয়েছে, বিবাহিত, কয়েক বাচ্চার বাবা টাবা এরকম। সো আমারও, তারপরে যখন শুনেছি মেপল লিফ বাংলাদেশ, আমি তো মানে 10 মাইল উল্টো দিকে দৌড় দিয়েছি। আমি লাইক, এত দূরে আমি বাংলাদেশি এবং আমার স্কুলের লোকজনের সাথে মিশতে আসিনি। আই থিঙ্ক সিমিলার সেন্টিমেন্ট ওনারও ছিল। বাট ওয়ান্স উই স্টার্টেড টকিং, থিংস চেঞ্জড। কোন জিনিসটা দেখে মনে হয়েছে যে না, দিস পারসন ইজ দ্য লাভ অফ মাই লাইফ? অনেক কিছু। এখানে আমি ছোট শুরু একটা করবো? এডিশন দিই, এখানে ছোট্ট একটা না, এডিশন ছেলে মানুষের শুরু করা আছে এখানে ছোট্ট একটা এডিশন আমার দিতেই হবে বাবা, এটা খুব ইম্পর্টেন্ট। সো 17th November 2006, basically we hit it off immediately and we started and we've never been apart. Sometime in March of 2007, so নভেম্বর থেকে মার্চ পর্যন্ত যাও, কয় মাস? 4 মাস মিনিমাম, মানে 5 মাসের কাছাকাছি, 4 মাস মিনিমাম। 4 মাস পর হঠাৎ একদিন সকালবেলা উনি আমার দিকে তাকিয়ে বলে, তুমি অনেক ভালো দেখতে তো। হঠাৎ, এবং এর পর জেনুইন একটা আছে না যে, ও আচ্ছা আমি মাত্র জানলাম, sort of a thing. So আমি just বলছি, you asked that question hence I So that was the first move. No, it wasn't the No, first this move. is We 4 were month already into- together. 4 months মানে into- তখন For 4 like months. the all of Hence- Oxford knows. হেন্স উনি একটু অফেন্ডেড হয়েছে যে তো মানে আপনার 4 মাস লাগলো রিয়েলাইজ করতে আমি দেখতে ভালো। না আমি বলছি না আমি দেখতে ভালো, বাট লাইক 4 মাস লাগে ভাই, যেটাই তুমি মনে করো সেটা বুঝতে। আমি কি এটা একটা জাস্টিফিকেশন ছোট্ট দেব? বলো তো। Please, please. আমি আই এম নট এ লুকস ওরিয়েন্টেড পারসন, মানে চেহারা দিয়ে মানুষকে জাজও করি না। না, না, ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনিও বললেন, আমরাও শুনলাম, মানলাম, এই যে- ঠিক আছে। এই পলিটিশিয়ান সব হওয়ার সব পর মেয়েরাই থেকে বলে, বাট কথা বলে। তো মানে 4 মাস পরে হঠাৎ একদিন বাইরে দাঁড়িয়েছিলাম, রোদের আলো ওনার ফেসে পড়ছিল, হঠাৎ মনে হলো চোখগুলো তো খুব সুন্দর, দেখতে তো সুন্দর ছিল। It was a bit like that, wasn't it? I Yeah, mean, it was it a was bit like like 5 that. a.m. in the morning. No, it wasn't 5 a.m. Like 6 a.m. তখন রোদ আসে না ইংল্যান্ডে। No, no. Normal it was like সময়ই ওই সময়, ছিল। like তোমাদের সাথে যখন longer days. Let's not be too specific about the time. So I did realize eventually, so you should be happy about that. বুঝেছো স্যার? interesting. But ওর Right. কোয়েশ্চেনটা কিন্তু ডিফারেন্ট ছিল। ওর কোয়েশ্চেন ছিল? ছিল what made made you us- sure যে কোন characteristic about the other person was like nothing that we talked about, nothing that we touched upon. মানে এক নম্বর তো মনে করো 17 তারিখে ওই রাতে আমরা সারা রাত অনেকক্ষণ ধরে একসাথে, মানে টিল মানে অ্যাকচুয়ালি বাসায় দুজনের বাসায় যাওয়াটা না হলে একটু অভদ্রতা হয়ে যায় আর কি, ওই টাইপের আমরা তারপর পার্ট করলাম। তার পরের দিন না দুদিন পরে উই কট আপ এগেন, সারা রাত আমরা একসাথে ছিলাম, মানে উইথ পিপল অ্যান্ড হোয়াট নট। এবং তার পরের বিকেলবেলা was our first unofficial date. It wasn't a date as in it turned into a date, but it wasn't meant to be.
মানে আমি একটু বোর্ড ছিলাম, উনি না আমি অন্য কারণে বোর্ড ছিলাম সেটা না। Right. আমি একটু বোর্ড ছিলাম এবং আমি ওনাকে নিয়েই চিন্তা করছিলাম, তো ওনাকে ফোন দিলাম যে লাইক কাম মিট আপ উইথ মি। Oh God, তো উনি তাহলে বললেন শুরু যে হবে। আমাকে হ্যাঁ। 1 ঘন্টার সময় দাও, ওই জায়গায় আমরা মিট আপ করবো। তো আমি 1 ঘন্টার ভিতরে ওই জায়গায় থাকলাম। আমি আরেকটু এক্সাইটেড, আমি 1 ঘন্টার আগেই পৌঁছে গেছি। তো উনি 1 ঘন্টা যেই সময়টা থেকে শুরু হয় তার আরো 2 ঘন্টা পর উনি আসলেন। হ্যাঁ, তো Damn. 2 ঘন্টা পর আসার পর থেকেও মানে ইটস লাইক there's nothing that we talked about or touched upon যেটা we didn't connect. মানে আমরা কি পছন্দ করি we connect, আমরা কি অপছন্দ করি we connect, আমরা কি করতে চাই we connect। যদি করতে চাই রিলেটেড উনি বেশি কথা বলেছেন, আমি বলি নাই, but you know, so everything we talked about we connected, and তারপর থেকে I think 3-4 মাস we just didn't stop talking. Wow. No, I think we মানে still আমাদের haven't- পরিচিত লোকজন, আমি তোমাকে বলি অক্সফোর্ডে 2006-7 যারা বিজনেস স্কুলে ছিল আর যারা ল স্কুলে ছিল, এই দুইটা কমিউনিটির কাউকে যদি জিজ্ঞেস করো বলবে তারা সবচেয়ে অ্যানয়িং দুইজন মানুষ দেখেছে, ববি হাজ্জাজ আর রাশনা ইমাম। এই দুইজন একে অপরকে ছাড়া থাকতে পারে না, Legacy. এই দুইজন শুধু। এবং মানে এখানে একটা ব্যাপার ছিল কি, মানে আমি আবার তার আগে মানে ওনার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত ওই বিজনেস স্কুলের অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট, মানে একটু নেতৃত্ব দেওয়া যে এইটা করো ওইটা করো, এইভাবে আমরা এই ধরনের একটা সিম্পোজিয়াম করবো, এইভাবে এই ধরনের করবো, এগুলো অনেক কিছু আমি করছিলাম। সো এভরিবডি নিউ মি, অ্যান্ড আমার সাথে একটা ওরিয়েন্টেশন ওই ধরনের ছিল আর কি বাকি সবার। আর উনাকে আবার সবাই জানতো খুব তেজি, সর্ট অফ ওই টাইপের। সো দুজনেই বাই দ্যাট টাইম, মানে 3 months into Oxford, we had a reputation in the colleges and schools যে আচ্ছা মানে ববি সাহেব সর্ট অফ লাইক সবকিছু অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে, Yeah. উনি সর্ট অফ একটা ইনিশিয়েটিভ নিয়ে সবকিছু করেন। আর রাশনা ইমাম উনি তো ভাই অন্য লেভেলের, মানে ওনাকে একটু ছেলেরা ভয় পায়, মেয়েরা হইতে চায়, একটু ওই টাইপের আর কি। আচ্ছা, কি সুন্দর নিজের স্কিলস ডিসপ্লে করলো। আমি সবকিছু ম্যানেজ করছিলাম আর না, না, রাশনা ইমাম বসে আপনাকে খালি একটু তেজ ভয়- দেখাচ্ছিল। I was doing a lot more than just তেজ দেখানো, you know? বাট আপনাকে একটু ভয় পেত লোকজন, I don't know, he's আপনি still... অ্যাপ্রোচেবল একটু কম ছিল, একটু ভয় Which is পেত। very cool though. I think that. But I anyway, don't think because so. we already had a reputation in the respective sort of arenas, তো যখন আমরা একসাথে হলাম we both sort of left everything, মানে আর কোনো ইনিশিয়েটিভে কেউ আর আমাকে খুঁজে পায় না। হ্যাঁ, আর শুধু দেখা আমি তার সাথে সারাক্ষণ। তো একটা পয়েন্টের পর people started getting annoyed. তো ওইটা বলছি আর কি। পড়াশোনা ছেড়ে দেইনি, লেটস বি ক্লিয়ার, ওটা ছিল। আপু আমরা তো ভবিষ্যতে বিয়ে করতে চাইছি, একটা সম্পর্কের মধ্যে কোন স্পার্কটা থাকলে আই নো যে দিস ইজ দ্য পারসন ফর মি? I think, first of all, I just knew. Let's put it that way. I just knew, and এরকম কখনো আমার এর আগে জীবনে হয়নি। And I think more or less the same was for him. He just knew. And even though আমরা দুজনেই তো ম্যাচিওর ছিলাম, কেউ তো 18-19 বাল্য বিবাহ বা বাল্য প্রেম ছিল Well না, into my 30s, দুজনই she ম্যাচিওর, was দুনিয়া in her দেখেছি। late 20s. সো মানে এটা ইনস্ট্যান্ট ছিল যে কানেকশন, অ্যান্ড আই জাস্ট নিউ আই কান্ট বি উইদাউট দিস পার্সন। বাট স্টিল ইফ আই হ্যাড টু লিস্ট এ ফিউ থিংস দ্যাট রিয়েলি ম্যাটার টু মি, তার মধ্যে একটা হচ্ছে আমার মনে হচ্ছে হি ইজ এ জেন্টলম্যান। That was a quality that's very important for me. And gentleman মানে not just with me. আমি দেখেছি how he interacted with everyone. And সবাইকে সম্মান দিয়ে কথা বলা, সবাইকে actually সম্মান করা. That was very important for me. Someone who respects women, that's very important for me. যে নারীদেরকে যে সত্যিকার অর্থে সম্মান করে, খালি মুখে বলছে তা না। So that was very important for me. And of course, আমাদের intellectual compatibility ছিল. I was talking 1-1.5 ঘন্টা ধরে in our first date about how I'm going to practice law for a number of years, then I'm going to step into politics. So law থেকে আমি রাজনীতিতে যাব। আর উনি চুপ করে শুনছিল, হয়তো তখনই বুদ্ধিটা আটছিল, wait and see কে আগে যায়। I never had any inclination, মানে আমার কখনো তখন ছিল না। আসলে রাজনীতিতে আসার আগ পর্যন্ত রাজনীতিতে আসবে এই ধরনের চিন্তা ভাবনা আমার কখনো ছিল না। উনি তো খুব ভালো করে লেখক হতে চাচ্ছিলেন Right, তখন। academic. হ্যাঁ, হ্যাঁ। জানি। Academic. Academic. আপনাদের মধ্যে কি একটা কম্পিটিটিভ স্পিরিট আছে? না, নাথিং। আছে। না। উনার ভেতরে আছে, উনি খুব কম্পিটিটিভ কিন্তু সবকিছুর ব্যাপারে। মনে করো তুমি যদি সাপোজ কথার কথা, তুমি যদি ছোটবেলায় স্টুডেন্ট থাকে না পড়াশোনায়, তো উনি পড়াশোনায় খুব ভালো করতেন বিকজ উনার সবচেয়ে উপরের তালিকায় থাকতে হবে। এটা আমি ভাবি যে হ্যাঁ, অক্সফোর্ড না, না, স্টুডেন্টস উনি ওইভাবে। আমি জীবনে চিন্তাও করিনি, আমি সারা জীবন আমি পড়াশোনায় একটু অটোমেটিক ভালো ছিলাম। অটোমেটিক ভালো ছিলাম মানে কি? Nice. না এগেন আমি হয়তো উনি জীবনে ভুল চিন্তা বেরিয়েছে। করেনি, উনি মানে gifted। অটোমেটিক না, না, হয়ে গেছে। না, মানে আর in the আমি sense যে না, competitive। আমি again clarify করি ভাই, মাফ করেন ভাই, ক্ল্যারিফাই করতে দেন। আমি জিনিসপত্র জানতে পছন্দ করতাম, হ্যাঁ, তার জন্য আমি স্কুলের বই পড়তাম, স্কুলের বইয়ের বাইরে বই পড়তাম, মানে ইট ডিডন্ট ম্যাটার টু মি ফার্স্ট কে হলো, সেকেন্ড কে হলো, থার্ড কে হলো, ইট ডিডন্ট ম্যাটার টু মি। আমার পরীক্ষা ভালো হতো কারণ আমি পড়াশোনা অনেক করতাম, বাট পড়াশোনা অনেক করতাম মানে কোনো কম্পিটিশনে না,
মানে not to be the So you first did it boy in for class or yourself. what not. আমার জাস্ট মজা লাগতো এটা। তো আর অনেকে আছে যেমন উনি, তারপর আমার শ্যালক সাহেব, মানে ওনারা জি। ভাই বোন দুজনই কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু সিরিয়াস কম্পিটিশন ওনাদের দুই ভাই বোনের ভিতরে। হ্যাঁ, তো ওনারা আবার জাস্ট কম্পিটিশন ইট ইজ। যেমন আমি একটা খেলা খেললে আমি মজা পাচ্ছি বলে খেলছি। আমার শ্যালক মহোদয়ের সাথে আমি খেলা অনেক আগে বন্ধ করে দিয়েছি, যে কোনো খেলা। কারণ কি, মানে আমি খেলছি মজা পাওয়ার জন্য, উনি খেলছে টু উইন। ভাই না, তা ক্ষমা চাই। তো ওইটা একটা ডিফারেন্স আছে। আপনার জন্য একটা স্পেসিফিক প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দিস ইজ ট্রু? হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ, এটা কি সত্যি? না, ইউ বোথ হ্যাভ টু বি হ্যাপি। Oh. We both have to be happy. খালি হ্যাপি ওয়াইফ হলে তো হবে না, No, you both স্যাড have to be হাজবেন্ড happy. হলে আই থিংক ইউ বোথ হ্যাভ টু বি Some হ্যাপি। of the worst marriages are যেখানে একজন happy, Right. one is serving another. That's never good. বাট আমি একটু ক্ল্যারিফাই করতে চাই, উনি যেহেতু আমার উত্তরও নিজে দিয়ে দিলেন যে আমি কম্পিটিটিভ। No, The he asked thing me. is- He asked me. No, he asked you about yourself, not me. উত্তর দিয়েছি ভাই, তুমি এটা The ঠিক না। thing is যে I am very competitive, but আমার মনে হয় না for a single second আমার competitivenessটা unhealthy. It's very healthy. For example, আমি অনেক দিন থেকে একটা বই লেখা নিয়ে কাজ করছি, বাট উনি ওনার বই আমার আগে পাবলিশ করে দিয়েছেন, সো এটা আমার মনে একটু দুঃখ হয়েছে যে এখন হয়তো আই নিড টু স্টেপ আপ মাই গেম, আরো বেশি এফর্ট দিতে হবে একটু বই লেখা নিয়ে। Why are you making that I'm an face? academic, that's what I do. You're a practicing lawyer. That's So not that what he you practicing do. lawyer কি বই লিখতে পারে না? পারে, বাট মানে হ্যাঁ, আমার সাথে আমি তো এখানে আইন নিয়ে competition বই নাই লিখবো, তো। বাট মেইন পয়েন্টটা হ্যাঁ। হচ্ছে গিয়ে মানে ইটস এ ইয়ার্ড স্টেক। ওনাকে যখন দেখি হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, এটা আমাকে ইন্সপায়ার করে টু ওয়ার্ক হার্ডার। সো আমি খুব পজিটিভলি কম্পিটিটিভ, আমি পাগলের মতো কম্পিটিটিভ না, আমার তাহলে সাথে সংসার টিকতো না। আমার সাথে কম্পিটিটিভ না, তবে উনি অনেক কিছুতে কম্পিটিটিভ, এবং ওনার কম্পিটিটিভটা কিন্তু পজিটিভ। Of course. ওকে, নাও হি হ্যাঁ। কামস ব্যাক, না না, হি কামস অ্যারাউন্ড। বাট ইউ আর ভেরি কম্পিটিটিভ। মানে তুমি যেমন ওটা আমার তোমার একটা আচ্ছা, আই থিংক উইভ হ্যাড এনাফ। হ্যাঁ, So, এটা নিয়ে অনেক কথা হয়েছে। ববি হাজার যে ফ্যামিলি ব্যাপারে সবাই মোটামুটি জানে। প্রিন্স মুসা বিন শামস, আই থিঙ্ক বাংলাদেশে কেউ নাই যে আসলে মানে তাকে চিনে না বাই ওয়ান নেম। সো সম্পর্কের সময় বা তার পরিবারকে প্রথম মিট করার আগে আর আফটার মিটিং দ্যাম, আপনার চিন্তাধারাটা আসলে কেমন ছিল? আমার চিন্তাধারাটা অ্যাকচুয়ালি আমি পরিচিত ছিলাম না, সো আমি আমার শ্বশুরকে চিনতাম না পার্সোনালি, একদমই তো চিনতেন না। ব্যক্তিগত চিন্তামি না, আমি তো ছোট ছিলাম ওভাবে, আমাদের আই গেস সার্কেলস খুব ডিফারেন্ট ছিল, আমি চিনতাম না। সো প্রথমে ধারণাটা তো ক্রিয়েটেড হয়েছে উনি যা বলেছে আমাকে, আমার শ্বশুর উনি কি শাশুড়ি। বলেছিল? উনি এপিসোডটা দেখতে দেখতে কি খিদে লেগে গেছে? তাহলে একটা আইডিয়া দে। বাংলাদেশের ফার্স্ট এভার ওজি স্ম্যাশ বার্গার ট্রাই করতে চাইলে চলে আসো বসুন্ধরা, গুলশান আর ধানমন্ডি ব্রাঞ্চে। স্ম্যাশ বার্গারসে 100% বিফ ব্যবহার করা হয়, আর এখানে আসি ইউ হ্যাভ সাম অফ দ্য বেস্ট ফ্রাইড চিকেন, এন্ড গেস হোয়াট, ডিলিভারিং till 5 AM. Too good, man. Too good. নরমাল, সত্যি কথা, ভালো কথা, না যেগুলো মানুষ ঠিক পুরোপুরি নর্মাল যে আমি বলবো না, উনি একটু মিসলিড তো করেছিলই আমাকে। অ্যান্ড উনি আমাকে বলেছিল যে আমার শ্বশুর ইজ ভেরি লিবারাল, লেটস পুট Okay. ইট দ্যাট ওয়ে, অ্যান্ড অল অফ দ্যাট। বাট আমার শ্বশুর অনেক ট্রেডিশনাল, অনেক কনজারভেটিভ, যেটা পরে গিয়ে আমি বুঝতে পেরেছি, কিন্তু উনি আমাকে ওই ধারণাটা ট্রেডিশনাল ভিতরে দিয়েছিল। লিবারাল আর কি, মানে উইদিন দ্য ট্রেডিশনাল মাইন্ডসেট লিবারাল, এইগুলো না এত কোয়ালিফাইও করেনি। হ্যাঁ। সো অ্যাকচুয়ালি আমাদের বিয়ের কথাটাও তো আমার সিস্টার ইন ল, আমার ননাস তুলেছে। আমরা কিন্তু একে অপরকে বলিনি যে বিয়ে করবে কিনা। সো উনি নিজেই বললো যে আমার ভাইকে বিয়ে করবে কিনা, তখন আমরা বিয়ের কথাও তুলিনি 3 মাসের মাথায়। হ্যাঁ, হ্যাঁ, রাইট। সো তখন আমি বললাম যে হাসলাম একটু গাধার মতো, কারণ উই হ্যাভেন্ট স্পোকেন অ্যাবাউট ম্যারেজ। তখন কি বললো উনি বললো যে হাসছো কেন, হাসলে কিন্তু অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আমি বলছি প্লিজ দিয়ে দেন আপনি। সো তারপরে উনি লাইক না তোমার সাথেই দেবো, ভেবেছি এবার যদি ভেঙে চলে যায়। সো তাহলে দেন আই থিঙ্ক আওয়ার ফ্যামিলিজ মেট, এরা কথাবার্তা বললো। আমরা তো আমি তো বিয়ের 1 মাস আগে আমার শ্বশুরবাড়ির সাথে দেখা হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক ওনার দেখা হয়েছে আমার 3-4 বাবা মার দিন সাথে আগে। বিয়ের 3 দিন আগে। 3-4 দিন আগে। হ্যাঁ, সো আমার প্যারেন্টস তো টুকু বিগ রিস্ক, 3 দিন আগে দেখেছে। আই ডোন্ট নো, এখন আমি তো রাজি হতাম না আমার মেয়ের হলে। ডেফিনেটলি No, but that also shows যে sort of ট্রাস্ট ইন মি। হ্যাঁ, অনেক ফেথ তুমি কি করবে, কি চুজ করবে, কিভাবে করবে, এটাতে বিশাল ফেথ ছিল তাদের, that shows their faith in you. ট্রু। ববি হাজার হচ্ছে দেশের হয়ে এখন আমরা দেখতে পাচ্ছি ইজ ডুইং আ লট, মানে ইজ এ ন্যাশনাল সার্ভেন্ট, ইউ আর একাডেমিক। আপনার বাবা ছিল একজন বিজনেস টাইকুন, আর্মস ডিলিং এর সাথেও সম্পর্কিত ছিল। Growing up, did you take motivation from him? But growing up, was he a big influence on you? Because you guys have ended up opposite almost. No, মানে sort of আমার বাবা was for all of my life and still is a huge hero in my life, but not because of exactly what he did, but because of what he was. যে he wouldn't give up.
হি উড ডু হিজ বেস্ট, হি উড ওয়ার্ক ডে অ্যান্ড নাইট। সো দিনরাত কাজ করে যেটা বেস্ট করা যায় সেটা উনি করতেন। উনি যেই ফিল্ডে উনি ব্যবসায় গেছেন, ব্যবসায় অনেক কিছু অর্জন করেছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, সফল ব্যবসায়ী হয়েছেন, বিশ্বব্যাপী মোটামুটি একটা সফল ব্যবসায়ী হয়েছেন। কিন্তু উনার যে মন মানসিকতা, উনি যেভাবে কাজ বা সব কিছু দেখেন বা দেখতেন, এখন অসুস্থ বাট যখন ছিলেন আর কি সবল দেখতেন, ওইভাবে যদি একজন মানুষ কাজ করে, সে যেই ফিল্ডে যাক, ডাজন্ট ম্যাটার, সে ওখানে সাকসেসফুল হবে। সো দ্যাটস ইন্সপায়ারিং, দ্যাট হ্যাজ অলওয়েজ বিন ইন্সপায়ারিং। দেখেন, আজকে আমি হয়তো রাজনীতিতে এসেছি, বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছি, কিন্তু আমার বাবা ছিল গ্রোয়িং আপ ঢাকা শহরের সবচেয়ে সফল ব্যবসায়ীদের মধ্যে একজন। হ্যাঁ, উনি রাজনীতি করেননি, আমার রাজনীতি আমার নিজের তৈরি করা, সব কিছু ঠিক আছে। কিন্তু এই যে আমি অক্সফোর্ড গেছি বা যেটাই গেছি, আমার বাবা এত কিছু করতে পেরেছি কারণ আমার বাবা ছিল ডক্টর মুসা বিন শমশের। অবশ্যই। আমার দাদা খুবই মানে সামান্য, মানে ইন দ্য সেন্স যে মফস্বলের একজন সরকারি কর্মচারী ছিলেন, এবং আমার পুরো দাদার সাইডের ফ্যামিলির মানে তো আপনার নর্মাল যেটা শিক্ষা আমরা একটা বলি, মানে আমার দাদার সাইডের ফ্যামিলি আবার আলেম, মানে আমাদের লাস্ট নেমই মোল্লা, আমার লাস্ট নেমই মোল্লা আমাদের। সো আমার দাদা ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে ট্রেডিশনাল ওই যে ইংরেজি বা বাংলা মিডিয়ামে পড়াশোনা করা। সো আমার দাদার ভাই বোনরা যারা আছেন, তাদের যে সন্তানরা বা তাদের নাতিপুতিরা যারা আছে, তারা কেউই মোটামুটি শিক্ষিত না, কিন্তু মানে আমার পুরো দাদার গোষ্ঠীর পরিবারে একমাত্র আমার দাদার মাধ্যমে আমার চাচা ফুপুর এবং তাদের সন্তানরা শিক্ষিত যা কিছু হয়েছে। সো সেই পরিবারে জন্ম হয়ে ফরিদপুরে বড় হয়ে বিশ্বব্যাপী এত কিছু করেছেন, এটা হলো আমার বাবার অ্যাচিভমেন্ট। এবং এই লেভেলে সাকসেসফুল আমি আমার জীবন দশায় খুব কম মানুষকে দেখেছি। মানে ইতিহাসে পড়েছি, যেহেতু এগেন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইতিহাস ইজ সর্ট অফ পার্ট অফ মাই সাবজেক্ট। খুব কম মানুষ এই লেভেলে সাকসেস রিচ করেছেন এই জায়গা থেকে এসে, এবং যারা করেছেন তাদের নাম ইতিহাসের পাতায় বেশিরভাগ সময় রচিত থাকে। সো ইফ দিস ইজ নট ইন্সপায়ারিং, অ্যান্ড আই হ্যাড দিস ইন্সপিরেশনাল ক্যারেক্টার গ্রোয়িং আপ অ্যাজ মাই ফাদার, সো ইফ দিস ইজ নট ইন্সপায়ারিং, হোয়াট ইজ? আপনি কেন ওনার বিজনেস লেগাসিটা গ্রো করতে চান না বা ক্যারি করতে চান না? ব্যবসা আমার জন্য না। আমি মানে দেখেন, সবার তো কিছু জিনিসে ইন্টারেস্ট থাকে। এই যে যেমন ছোটবেলায় আমি বলছিলাম না যে আমি জীবনে ওই ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য পড়াশোনা করিনি, আমার ওই জিনিসটাই মজা লাগতো। তো ওই জিনিসটা মজা লাগলে আপনার ন্যাচারাল লাইন কোথায়? একাডেমিয়া বা এইসব জিনিস। সো আমি সেই জায়গায় গেছি, আমি সেটাই আছি, আমি খুশি আছি। আমার জায়গা থেকে আমি খুব খারাপ করছি না, তো দেশকে সার্ভ করছি। আমার বাবা হয়তো যেটা একসময় চেয়েছিলেন যে তার সন্তানরা দেশকে সার্ভ করবে, হয়তো যে সে এক্স্যাক্টলি যেভাবে চেয়েছিলেন সেভাবে না করে অন্যভাবে করছি, কিন্তু সার্ভ করছি তো দেশকে, ভালো করছি তো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আপু, আপনার ক্ষেত্রে একদম ডিফারেন্ট। ইউ ক্যারিড ইউর ফাদারস লেগাসি অনওয়ার্ডস। আপনি আপনার বাবার মতো একজন লয়ার, ওয়ান অফ দ্য বিগেস্ট লয়ার্স ইন দ্য কান্ট্রি। প্লিজ টেল আস অ্যাবাউট দিস। Thank you so much. I'm not sure if that's true, but ছোটবেলা থেকে it's what I saw my father doing. মানে ওনার চোখে আইনের প্রতি, পেশার প্রতি যে শ্রদ্ধাটা, that was a huge inspiration, and he was a living embodiment of what an ideal lawyer should be. Let's put it that way. মানে ওনার ডেডিকেশন, ওনার ইন্টেগ্রিটি, মানে এখন পর্যন্ত হি ইজ স্টিল নোন ফর হিজ ইন্টেগ্রিটি, যেটা একদম রিমেইনড রক সলিড। হয় না যে অনেক উপরের দিকে যখন একজন লয়ার অনেক বড় হয়ে যায়, অনেক ধরনের বিতর্কে জড়িয়ে যেতে পারে, কিন্তু এনি হচ্ছে ওয়ান অফ দ্য ফিউ লয়ার্স বাংলাদেশের যে কোনো ধরনের বিতর্কে কোনো পয়েন্টে ওনার নাম কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। সো রক সলিড ইন্টেগ্রিটি, লিগাল অ্যাকিউমেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। তো এগুলো অত্যন্ত ইন্সপায়ারিং ছিল। এবং আরেকটা কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে এই পেশাটা যদি আমি বেছে নিই, তাহলে সমাজে ইম্প্যাক্টফুল কাজ করার অনেক অপরচুনিটি থাকবে। আমি বলছি না যে অন্য লাইন বেছে নিলে থাকবে না, বাট দিস প্রফেশন ইটসেলফ ইজ এ ট্রিমেন্ডাস প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে অনেক কিছু করা যায়। অ্যান্ড ইভেন্চুয়ালি আমি কিন্তু প্র্যাকটিস ছাড়াও আরও অনেক কিছুতে জড়িত আছি, যেগুলো পাবলিক ইন্টারেস্ট ওয়ার্ক, যেটা কিন্তু এই প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন। বাট এই পুরোটাই ইন্সপিরেশন ইজ কমপ্লিটলি আমার বাবা, কমপ্লিটলি আমার বাবা। কারণ ওনার থ্রুতেই আই হ্যাড এ গ্লিম্পস অফ দ্য প্রফেশন ভেরি আর্লি অন। বিকজ নর্মাল কোর্সে কী হয়, ইউনিভার্সিটিতে যখন আমরা যাই তখন একটা ধারণা হয়, আচ্ছা আমি এই লাইনটাতে যাবো কি না, একটা ইন্টার্নশিপ করলাম। বাট আমরা তো উই গ্রু আপ ওই পরিবেশে, মানে আমরা তখনও বুঝতেও পারতাম না যে ডাইনিং টেবিলে ডিনার খেতে বসে যে বাবা কি বলে সক্রেটিক মেথডটা এমপ্লয় করতো, সবার মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। তারপরে উই ইউজ টু আর্গিউ কন্টিনিউসলি। আমার মা
সহ্য করতে পারতো না আমরা সবাই যখন একসাথে বসি, কারণ তর্ক হতেই থাকে আমার মধ্যে, বাবার সাথে আমার, ভাইয়ের সাথে আমার। বাট এগুলো না ছোটবেলা থেকে অনেক স্কিলস ডেভেলপ করেছে, যেটা ইভেন্চুয়ালি এসে আমি রিয়েলাইজ করেছি যেগুলো কত ইউজফুল ছিল। সো ডেফিনেটলি বাবা হিউজ ইন্সপিরেশন, হি স্টিল ইজ অ্যান ইন্সপিরেশন। আমরা এখন আস্তে আস্তে এডুকেশন সিস্টেমটা নিয়ে কথা বলি, যে গত 20 বছর আমরা দেখতে পেরেছি যে অনেক স্কুল বাড়ছে, অনেক বেশি মেয়েরা স্কুলে যাচ্ছে। সো একদিক দিয়ে কোয়ান্টিটি বা কিংবা এডুকেশন ইজ নাও অ্যাক্সেসিবল বাই অল। আবার একইভাবে আমরা দেখতেছি যে কোয়ালিটি অফ এডুকেশন অনেক বেশি ড্রপ করে গেছে। এখন জিপিএ 5-এর সেই ভ্যালুটা আর নাই। এখন কোয়েশ্চেন পেপার শুধুমাত্র ফাঁস হইতেই থাকে। আর নিউজে শুধু আমরা এডুকেশন অনেক খারাপ নিউজ দেখতে পারি। সো হোয়াটস ইউর অ্যাপ্রোচ টু সলভিং বা রিফর্মিং দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ? এডুকেশন সিস্টেম আসলে অবস্থা ভালো না, খুব খারাপ অবস্থা। রিফর্মের প্রথম জায়গা হলো তোমার সিস্টেমটাকে আবার ওভারহল করতে হবে, এবং এখানে সিস্টেমটা ওভারহল করবার জন্য এভরিথিং ফ্রম কারিকুলাম টু টিচার্স টু অ্যাকচুয়াল ক্লাসরুম, মানে ফিজিক্যাল এবং আদারওয়াইজ আপনার ক্লাসরুম এনভায়রনমেন্ট সব কিছুকে বদলাতে হবে। এগুলো না বদলালে হবে না। অ্যাক্সেস টু এডুকেশন বেড়েছে, কোয়ালিটি এডুকেশন স্পেশালি সরকারি স্কুল কলেজে কোয়ালিটি এডুকেশন কমেছে। সব জায়গায় কোয়ালিটি এডুকেশন কমেছে এটাও সত্যি না, বাট ওভারঅল কোয়ালিটি এডুকেশন কমেছে। অ্যাজ ইউ সেলফ সেড, জিপিএ 5 সহজ হয়ে গেছে অনেক বছর ধরে। জিপিএ 5-এর যে লস অফ ভ্যালু বা জিপিএ 5-এর আগে যে চার্মটা ছিল সেটা যে আর নাই, এটা কি আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় ফেলিয়ার? না, এটা বোধহয় ইচ্ছাকৃতভাবে করা, মানে এটা করা হলো খুব সর্ট অফ একটা চিপ পপুলারিটি পাবার জন্য। যে আমাদের দেশের গার্ডিয়ানদের একটা প্রবণতা হয়ে গেছিল যে বাচ্চারা পরীক্ষায় খারাপ করলে বাচ্চাদের দোষ না, স্কুল সিস্টেমের দোষ বা এরকম কিছু। এবং সেই জায়গা থেকে একটা পলিটিক্যাল ফয়দা নেবার জন্য আওয়ামী লীগ সরকার খুব ক্লিয়ার ডিরেক্টিভ, এখন যেহেতু আমরা দায়িত্বে আছি আমরা জানি অ্যাকচুয়ালি ডিরেক্টিভগুলো কী দিয়েছিল। আগে তো বাইরে বসে আলোচনা করতাম, সো এখন উইথ নলেজ অফ দ্য ফ্যাক্ট আমি তোমাকে বলছি যে আওয়ামী লীগ সরকারের ক্লিয়ার ডিরেক্টিভ ছিল যে 75%-র বেশি, 80%-র বেশি পাস করাতে হবে। তো যেই গ্রেড দিলে 80% পাস করবে সেই গ্রেডে অটোমেটিক্যালি আরও অনেক বেশি জিপিএ 5ও পাবে। সো ওইভাবে করে এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, করাই হয়েছে এই চিপ পপুলারিটির জন্য, যেটার মাধ্যমে অবভিয়াসলি এডুকেশন সিস্টেমকে আরও অনেক বেশি ড্যামেজ করা হয়েছে। টিচিং ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে, কারিকুলাম নষ্ট করা হয়েছে। সো এখন আমরা পুরো নতুন একটা যাত্রায় যাচ্ছি যে এই সব কিছু আবার ঢেলে নতুন করে সাজান। ইটস নট গোনা বি ইজি, দেয়ারস গোনা বি আ লট অফ পলিটিক্যাল পুশব্যাক অ্যাজ ওয়েল। লক্ষ লক্ষ শিক্ষকরা আছেন, তারা হয়তো ট্রেনিং নিতে চাইবেন না বা অনেক কিছু করতে চাইবেন না। তো আমরা ইনসেন্টিভসও যেমন দিব, তবু আবার পুশব্যাকও আসবে। সেই জায়গা থেকে আমরা তৈরি হচ্ছি যেন আমরা পুরো সিস্টেম ওভারহল করবো। জিপিএ 5-এর সংখ্যাটা কমে গেলে আপনি প্যারেন্টসদের থেকে একটা ব্যাকল্যাশ ফেস করবেন না? ওই যেটা বললাম, ওগুলো হবে, কিচ্ছু করার নেই। বাট ইউ আর রেডি টু টেক অন দ্য চ্যালেঞ্জ? মানে এগেন এটাও ক্রমাগত নেওয়া হবে। যেমন গত বছর তোমার পাশের হার রিমার্কেবলি ড্রপ করেছে, আই থিঙ্ক 12% না 15% ড্রপ করেছিল। হ্যাঁ, এই বছর হয়তো ওই গত বছরের মতো কাছাকাছি থাকতে পারে বা আরও নামতে পারে। যদিও অনেক জায়গায় আমি শুনতে পেয়েছি যে নতুন সরকার আসার পর হয়তো শিক্ষার্থীরা আরও সিরিয়াসলি নিয়েছে এসএসসি এক্সাম অ্যান্ড সো অন সো ফোর্থ। যদি সেটা হয়ে থাকে তাহলে খুবই ভালো, বাট স্ট্যান্ডার্ডগুলো আমাদের প্রপার সেট করতে, এবং শুধু পরীক্ষার বিষয় না, কিন্তু ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য এক্সাম, ইটস অ্যাবাউট লার্নিং। মানে আসলে শেখানো হচ্ছে কতখানি, সো ফোকাসটা আসলে ওখানে থাকতে হবে। সো আমাদের মূল ফোকাসটা আগামী দিনগুলোতে মানে এখন যাচ্ছে, আগামী দিনগুলোতে যাবে অন লার্নিং, যেন সবাই শিখে বের হয়। এবং তারপর সবাইকে শেখাতে সক্ষম হলে তখন তোমার ওই অ্যাসেসমেন্ট মেথোডলজিগুলো আমরা চেঞ্জ করবো, অনেক বেশি আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টে চলে যাবো, দেন সামেটিভ, মানে ওই যে বছর ব্যাপী অ্যাসাইনমেন্ট সবকিছু মিলে আমরা গ্রেডিং করবো, সেরকম অনেক কিছু চেঞ্জ হবে আস্তে আস্তে। আপু, আপনি তো এখন সারাক্ষণই গ্র্যাজুয়েটদের সাথে আই এম শিওর ইউ ডিল এভরি নাও এন্ড দেন। একজন গ্র্যাজুয়েটের রিডিং, রাইটিং এন্ড স্পিকিং স্কিলকে আপনাকে ইমপ্রেস করে, নাকি মনে হয় যেখানে একটা ঘাটতি আছে? আমার সবচেয়ে বেশি ডিল করা হয় ল গ্র্যাজুয়েটসদের সাথে। সো ল গ্র্যাজুয়েটসে আনফর্চুনেটলি আমাদের লিগাল এডুকেশন লিভস এ লট টু বি ডিজায়ার্ড এখানে। কারণ আর আমি পড়িয়েওছি, আমি নিজে ফেরত আসার পরে বার কাউন্সিলে ডিফারেন্ট কোর্সেসে পড়িয়েছিলাম। সো তখন একটা ধারণা হয়েছিল, প্রায় আই থিঙ্ক 40টা ডিস্ট্রিক্ট থেকে এসেছিল ল স্টুডেন্টস, তাদেরকে পড়াচ্ছিলাম। একটা কোর্স ছিল বার কাউন্সিলে, ইংলিশ ফর ল। তো ওই ইংলিশ ফর ল কোর্সটা পড়াতে গিয়ে দ্য ডিফারেন্স বিটুইন দ্য এডুকেশন যেটা আমি পেয়েছি ইংল্যান্ডে অ্যান্ড ওনারা যে এডুকেশনটা পেয়েছে বাংলাদেশে, লিগাল এডুকেশন, দ্যাট ওয়াজ ভেরি অবভিয়াস টু মি, এই দুটার ডিফারেন্সটা। অ্যান্ড ডিফারেন্সটা ওয়াজ রিয়েলি আনফর্চুনেট অ্যান্ড রিয়েলি বিগ ডিফারেন্স। মানে যেরকম আমরা
প্রথম ইয়ারে প্রথম 1 মাসের মধ্যেই ফুল জাজমেন্ট পড়াতো আমাদেরকে দিয়ে, পড়ে বুঝে সামারাইজ করা, এই জাজমেন্টের সিদ্ধান্তটা কি, এইসব এবিলিটিস কিন্তু ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারেই আমাদের হয়ে গেছে। এনারা 4-5 বছর পড়ে তারপরে এসেছিল কোর্স করতে। এনারা কিছুজন আমাকে বললো ওনারা কোনো জাজমেন্টই দেখেনি এখন পর্যন্ত। তো মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, তা অনেক আগে। Yeah. তো অত্যন্ত দুঃখজনক। তারপরে হচ্ছে লিগ্যাল প্রফেশনাল স্কিলস আর এলএলবি ডিগ্রিতে যা শেখায় ওখানেও একটা বড় গ্যাপ আছে। সো আমি একাডেমিক কোর্সগুলোতে ডিগ্রিগুলোতে যা শিখছি and তারপরে কাজে কি আদৌ এই স্কিলসগুলো লাগছে কি না, বা কাজে যে স্কিলগুলো লাগে সেগুলো কিন্তু একেবারেই শেখানো হয় না। এখন একটু একটু হলেও পরিবর্তন আসছে, যেরকম মক ট্রায়ালস এখন অনেক বিশ্ববিদ্যালয়ে করা হয়, সো উইচ ইজ অ্যান এক্সেলেন্ট এক্সপোজার, কারণ ইভেন্চুয়ালি গিয়ে এই স্কিলসগুলো কিন্তু ইজ হোয়াটস গোয়িং টু মেক আ গুড লয়ার, যে আমি কোর্টে কেস আর্গিউ করতে পারি কিনা, ক্রস এক্সামিন করতে পারি কিনা। সো ডিফারেন্স তো আছেই, অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ এ লং ওয়ে টু গো। আর বিশেষ করে আমাদের আইনজীবী হওয়ার যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর দিকে তো তাকাতেই হবে, কারণ এগুলো প্রিডমিনেন্টলি মেমোরিকে টেস্ট করে অ্যাজ অপোজ টু মেরিট বা অ্যানালিটিক্যাল এবিলিটি, কোনোটাই কিন্তু টেস্টেড হয় না। এর জন্য দেখা যাচ্ছে হার্ভার্ড থেকে পড়ে এসে, আমার ব্যাচমেটে হার্ভার্ড থেকে সে মাস্টার্স করে এসেছিল, শি ফ্লাঙ্কড দ্য বার কাউন্সিল এক্সাম, অবভিয়াসলি নট বিকজ ওর কোনো মেরিট ছিল না, বাট বিকজ পুরোপুরি মুখস্থবিদ্যাকে টেস্ট করছিল অ্যাজ অপোজ টু অ্যানালিটিক্যাল Analytical এবিলিটি। skills. So বাংলাদেশে বেশিরভাগ গ্রাজুয়েটদের অ্যানালিটিক্যাল স্কিলসটা সেই লেভেলে নাই। না, যে লেভেলে থাকা উচিত একজনের। না, কারণ এই যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তো এটা তৈরি করা হয় না। যেমন মনে করো আমি 17 বছর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, যেই অল্প 2-1 সময় আমি একদম বিগিনার লেভেলের কোর্স 2-1টা পড়াতাম, আমার মেইনলি পড়াতাম একদম শেষের দিকের কোর্স, মানে অনেক সিনিয়র লেভেলের কোর্স। তো ওই জুনিয়র লেভেলের মানে একদম বিগিনার্স কোর্স যখনই পড়িয়েছি, দেখেছি যে বেশিরভাগ স্কুল থেকে যে শিক্ষার্থীরা আসছে, ভালো স্কুল থেকে ভালো রেজাল্ট করেই আসছে, কিন্তু তারা আসলে তেমন কোনো জ্ঞান নিয়ে ক্লাসরুমে ঢুকছে না। সো এটা পুরো স্কুল ব্যবস্থার একটা ফেইলিয়ার। অল্প কিছু ছাত্রছাত্রী হয়তো ওই যে সানবিমস, সানিডেল এরকম কয়েকটা স্কুল থেকে আসতো, খুব অল্প সংখ্যক, তাদের সাথে আবার একটা ক্লিয়ার পার্থক্য থাকতো পুরো ক্লাসরুমের। Yeah. সো এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক। আবার বিশ্ববিদ্যালয় সিস্টেমটাও ইজ ফেইলিং স্টুডেন্টস, বিকজ বেশিরভাগ, আমি জানি না তোমাদের বন্ধু বান্ধব থাকবে হয়তো এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে এখন বেস্ট জায়গা হলো সাংহাই। এখানে পাবেন ডাম্পলিংস, ব্যাং ব্যাং চিকেন, ক্রেজি একটা আইস মাইলো, আর আরো অনেক জোস জোস প্যান এশিয়ান আইটেম। ও আর বাই দ্য ওয়ে, এখানে আসলে ইউ ক্যান এনজয় দ্য আর্কেড এন্ড ক্যারিওকে অ্যাজ ওয়েল। শুরু হয়েছিল একটা ফুড কার্ট দিয়ে, এখন দিয়ে 4 ব্রাঞ্চেস ইন বনানী, ধানমন্ডি, গুলশান শেফস টেবল এন্ড সেন্টার পয়েন্ট উত্তরা। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এন্ড ব্যাক টু দ্য এপিসোড। মানে বিশ্ববিদ্যালয় স্পেশালি সবচেয়ে বেশি করে হলো বিবিএ, এবং বিবিএ ইজ বেসিক্যালি আ ভ্যাকেশন। মানে বিবিএ এমনি একটা সোজা ডিগ্রি। আমি এগেন 17 বছর ধরে আমি বহুত স্টুডেন্টসদেরকে খুব খুব দুঃখ করে বলেছি যে বিবিএ এমনি একটা সোজা ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং একটা মুশকিল ডিগ্রি, মানে মুশকিল ডিগ্রি ইন দ্য সেন্স কি, যে কাজ তোমার মিনিমাম করতেই হবে। মেডিসিন একটা মুশকিল ডিগ্রি, কাজ তোমার মিনিমাম করতেই হবে। পিওর সায়েন্সের ডিগ্রিগুলো মুশকিল ডিগ্রি, কাজ তোমাকে মিনিমাম আর করতেই হবে। সিএসসি? হ্যাঁ, সিএসসি এটা একটা ফ্রি ডিগ্রি। এনিওয়ে তো যেটা বলছিলাম, আমি শিওর না ওনার এসব বক্তব্য রাখা উচিত কিনা। প্রতিমন্ত্রী Just আপনি facts, বল- you know, উনি কিন্তু পলিটিক্যালি কারেক্ট একেবারেই না। মানে like I'm not a programmer, right? But তুমি পাইথন প্রোগ্রাম করবে, তুমি যাবে GitHub কি আছে ওখানে যাই বলবে এই আমার এটা দরকার, তুমি ফুল কোড নিয়ে এসে কপি পেস্ট করে দেবে। কেউ তোমাকে বলবেও না তোমার কোডে এসে আছে। যাক, এগুলাতে না যাই, কইছিলাম ভাই। তো বিবিএ এমনি একটা মাগনা ডিগ্রি, মানে একটা রিলেটিভলি ইজি ডিগ্রি, একটু পড়লেই হয়। এইটুকু পড়াটাও আমাদের দেশে কেউ পড়বে না। আর এখন তো চ্যাট জিপিটি এসে তো আরেক মুশকিল ভাই। হ্যাঁ, না আমি লাস্ট কয়েকটা সেমেস্টার, মানে এখন এই জানুয়ারি থেকে তো আর পড়াচ্ছি না, এখন আর পড়াতে পারবো না যতদিন এই চাকরি আছে, কিন্তু লাস্ট কয়েকটা সেমেস্টার মানে অনেক সময় ছাত্ররা ওই যে চ্যাট জিপি, কপিরাইট চ্যাট জিপিটি, ওই যে সাইন টাইন থাকে না, ওগুলো শুদ্ধা, ওগুলো শুদ্ধা, যে মানে অতটুকুও কাজ করতো না ভাই অ্যাসাইনমেন্টে। আমি কি বলবো, 2-1 সময় আমি এমন অ্যাসাইনমেন্ট পেয়েছি কপিরাইট উইকিপিডিয়া, ওইটা শুদ্ধ, মানে জাস্ট কপি আর পেস্ট করেছে, ঠিকও করেনি। সো এগেন মানে, বাট এই জিনিসগুলো বিকজ the university system isn't sort of trying or challenging students, এবং চ্যালেঞ্জ করছে না, কারণ একটা বড় মাপের স্টুডেন্টরা আসছে স্কুল সিস্টেম থেকে যারা নট রেডি ফর দ্যাট চ্যালেঞ্জ। সো মানে আমি এমন দেখেছি, আমার অনেক স্টুডেন্টস আছে কিন্তু যারা বড় বড় আইভি লিগ বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স করতে গেছে,
এবং এদের অনেকেই মাস্টার্স করে এসে আমাকে বলছে স্যার লাইক আমি মাস্টার্স করতে যেয়ে বুঝছি স্যার যে মানে আপনার ক্লাস কেন এরকম ছিল because the rest of their degree wasn't like that. And so এটা again unfortunate, but এখন আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি এই সিস্টেমটা বদলাবার জন্য। একদম শুরু থেকে প্রাথমিক লেভেল থেকে যেন ওই চিন্তা শক্তিটা তৈরি করে দেওয়া হয়, জ্ঞানের প্রতি একটা ভালোবাসা যেন তৈরি করে দেওয়া হয়, এই জিনিসগুলোর জন্য আমরা কাজ করছি ইনশাআল্লাহ। যেহেতু আপনি ChatGPT নিয়ে আসছেন, ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইজ রাইট টু ইন্টিগ্রেট এআই ইনটু লার্নিং? এটা তো দরকার, বিকজ এখন এআই টুলগুলো আজকে এগেন অনেকগুলো ইন্টারভিউ ছিল আজকে, তো তার ভিতরে একটাতে একজন ইন্টারভিউয়ার আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার আপনি বলেন আমাদের দেশে মানুষজন পড়াশোনা করে চাকরির জন্য, চাকরি করে বিয়ের জন্য, তো এখানে আর কি হবে? তো আমি তাকে মানে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করলাম, হোয়াটস রং উইথ দ্যাট? মানে বিয়ের জন্য লোকজন চাকরি করে না, পরিবারের জন্য করে। বিয়েটা পরিবার তৈরি করার অংশ, বাট তুমি চাকরি আর কেন করবে? সারাদিন রাত তুমি বসে থাকবে কেন একটা জায়গায়? ইফ ইটস নট ইম্পর্টেন্ট এনাফ, তো ইম্পর্টেন্ট কি? তোমার পরিবার সবচাইতে ইম্পর্টেন্ট। তো তুমি এটার জন্য চাকরি করবে। পড়াশোনা কেন করবে? বিকজ এগেন দ্য মিনস টু আর্ন আ লিভিং টু সাপোর্ট ইউর ফ্যামিলি। সো পড়াশোনা পুরো ধারাবাহিক, দের ইজ নাথিং রং উইথ দ্যাট। বাট পড়াশোনাটা তো এমন হতে হবে যেন তুমি ওই ক্যারিয়ারটা তৈরি করতে পারো। তোমার তো ক্যারিয়ার তৈরি করার কিছু নেই। মানে লট অফ মাই স্টুডেন্টস, আমি 17 বছর ধরে যে পড়াচ্ছি, ফ্রম লাইক ইয়ার 2 or 3 আই স্টার্টেড আস্কিং মাই স্টুডেন্ট দিস সিম্পল কোয়েশ্চেন। বিকজ আমি একদম ফাইনাল সেমেস্টার স্টুডেন্টদের পড়াতাম। সো আই স্টার্ট আস্কিং দেম ওয়ান কোয়েশ্চেন, যে এই যে তুমি পাশ করবে, এত বছর পড়াশোনা করেছো, এত কিছু করেছো, এখন যে একটা চাকরি চাইবে, HR ম্যানেজার যদি তোমাকে জিজ্ঞেস করে তোমাকে কেন চাকরি দেবে, তুমি কি বলবে? আমার NSU ডিগ্রি আছে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, খুব ভালো, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, ঠিক আছে। তাহলে সে যদি এই প্রশ্নটা না করে জিজ্ঞেস করে তুমি কি পারো, তুমি কি উত্তর দেবে? অ্যান্ড আই রিয়ারলি এভার গট অ্যান আনসার। ওয়াও, রিয়ারলি এভার। কারণ তুমি কি পারো ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাকে একজন বেতন দিবে ভাই, তুমি তো কিছু পারতে হবে যেটার জন্য তোমাকে বেতন দিবে। আমি ইটে সিমেন্ট মারতে পারি, তাহলে ঠিক আছে আসো বিল্ডিং বানাও না। আমি ইলেকট্রিক্যাল তার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে আসো ইলেকট্রিশিয়ান হও। আমি গাড়ির ইঞ্জিন ঠিক করতে পারি, তাহলে ঠিক আছে আসো গাড়ির মেকানিক হও। মানে তুমি কি পারো? তুমি একটা ডিগ্রি নিয়ে বেরোচ্ছ, কিছু তো পারতে হবে ভাই। তুমি যদি বলো না আমি মারাত্মক প্রেজেন্টেশন দিতে পারি, ঠিক আছে তাহলে একটা দাও দেখি। কাজ আমাদের দেশে ভাই প্রেজেন্টেশনের কি অবস্থা সেটা তার আমি গেলাম না, বাদ দাও। এনিওয়ে আইল কিপ অন কমপ্লেইনিং, লেটস মুভ অন টু দ্য নেক্সট। আচ্ছা, খালেদা জিয়ার বিএনপি সরকার 94 একটা সিদ্ধান্ত নেন যে মেয়েদের জন্য প্রাইমারি স্কুল পুরাই ফ্রি। এই সিদ্ধান্তটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আই থিঙ্ক উনি তো আইডিয়াল আপনি পারসন বলেন, টু আপনি আনসার বলেন, দ্যাট আপনি কোয়েশ্চেন। বলেন। না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ফ্রিটা তো এখন তো ইনফ্যাক্ট আরো বাড়ানো উচিত। মানে আপ টু আমাদের এখন কোন ক্লাস পর্যন্ত ফ্রি 5 এডুকেশন? 5 পর্যন্ত। অ্যান্ড আই থিঙ্ক আমাদের কারেন্ট গভর্নমেন্ট তো ওনাদের প্রতিশ্রুতি দিয়েছে যে এটাকে বাড়াবে অ্যাটলিস্ট কত পর্যন্ত। আমাদের প্রতিমন্ত্রী সাহেব তো পাশে বসা। মানে আমরা অ্যাটলিস্ট আমরা আশাবাদী আমরা 8 পর্যন্ত ফ্রি এডুকেশন করতে পারবো। তবে ওয়েন আই সে ফ্রি এডুকেশন, সেটা কিন্তু সবার জন্য বলছি। মেয়েদের জন্য কিন্তু সবার জন্য থেকে আরো বেশি সুযোগ সুবিধা সৃষ্টি করা আছে ইতিমধ্যে। হ্যাঁ, যেটা অত্যন্ত ক্রিটিক্যাল, কারণ প্রতিকূলতা তো মেয়েরা অনেক বেশি ফেস করছে। অ্যাক্সেস টু এডুকেশন ইজ এ হিউজ প্রবলেম মেয়েদের জন্য এখানে। সো এতটুকু ইনসেন্টিভাইজ যদি আমরা ফ্যামিলিজদের না করি তাদের মেয়েদের স্কুলে পাঠানোর জন্য, তাহলে পাঠাবে না, তাহলে সেটাই। বাল্যবিবাহ বাড়তেই থাকবে। রাইট। সো আই থিঙ্ক এটা ওয়াজ মানে হিস্টোরিক্যাল একটা ডিসিশন ছিল, এবং এটা হ্যাড এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট ইন এম্পাওয়ারিং উইমেন ইন বাংলাদেশ ওভারঅল। ডেফিনেটলি। ভাই, বাংলাদেশে উইমেনদের জন্য ফ্রি এডুকেশন করে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ একটু বলা যাবে, স্পেশালি ফর ইয়াং গার্লস? মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। যেটা হয় যে পরিবাররা অনেক সময়, আমাদের একটা প্রবণতা আছে আর কি, পরিবারদের ভেতরে এটা এইভাবে চিন্তা করার যে নারী সন্তান একটু বোঝা, কারণ একসময় বিয়ে দিতে হবে, তখন যৌতুক দিতে হবে, অনেক কিছু দেবে, একটা বোঝা। তো সেই জায়গা থেকে দ্য সুনার ইউ ক্যান গেট রিড অফ দ্যাট বার্ডেন দ্য বেটার, এরকম একটা মনোভাব স্পেশালি নিম্নবিত্ত বা ইভেন মিডল ক্লাস সোসাইটিতে অনেক জায়গায় আছে বা ছিল। তো সেই জায়গা থেকে নারীদেরকে শিক্ষিত গড়ে তুলতে পারা, এবং তাদেরকেও একটা ক্যারিয়ার ওরিয়েন্টেশন বা নিজের জীবনের ওরিয়েন্টেশন, বা সে যদি চুজ করে হোম মেকার হতে, হাউস ওয়াইফ হতে, তাহলেও সেজন্য আরও বেটার এডুকেটেড হোম মেকার হাউস ওয়াইফ হতে পারে। যে আই চুজ টু রেয়ার চিলড্রেন, মানে আমি চুজ করেছি, আমার কাজ হলো আমার বাচ্চাদের বড় করা। তাহলে যেন তুমি একজন শিক্ষিত মা হিসেবে আরও শিক্ষিত বাচ্চা বড় করতে পারো, যেন ওভারঅল সমাজে আরও বড় পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারো, সেটাও তো গুরুত্বপূর্ণ। সো ওই জায়গা থেকে উইমেন এডুকেশন এবং উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য উইমেন এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই দিকে আরও আমরা এখনও নজর দিচ্ছি, আগামীতেও আরও বেশি নজর দেব। তবে জেনে খুশি হবে
যে আমাদের সর্ট অফ ইউনিভার্সিটি তোমার এন্ট্রান্সে এখন নারীরা আউটনাম্বার করছে পুরুষদের। Wow. সো উই হ্যাভ huge. রিচড সাম গোলস, কিছু জিনিস আমরা আসলে অ্যাচিভ করেছি। আমাদের far. প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে বললো যে ঢাকা ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটিতেও রিসার্চ খুবই পোর কিংবা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের নাই। এই তো। এটা নিয়ে ডু ইউ এগ্রি? হ্যাঁ, আমি তো ঢাকা ইউনিভার্সিটি বলি কোচিং সেন্টার। ঢাকা ইউনিভার্সিটি হলো দেখো মানে সর্ট অফ ইউনিভার্সিটি সিস্টেমটা তৈরি হয় দুটো কাজ করবার জন্য। একটা হলো নতুন জ্ঞান সৃষ্টি করা, আর তারপর জ্ঞান ছড়িয়ে দেওয়া। এই দুটো সাইমালটেনিয়াসলি দুটো করার জন্য ইউনিভার্সিটি সিস্টেমটা তৈরি হয়। তারপর শতখানেক বছর আগে কিছু জায়গায় এটা মডিফাই করা হয় যে আচ্ছা সব ইউনিভার্সিটি তো আসলে ভালো ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি আসলে কোচিং সেন্টার, কিন্তু ওরা নিজেদেরকে ইউনিভার্সিটি বলতে চায়, তাহলে চলো ওদের জন্য একটা নতুন নামকরণ করি। লাস্ট 40-50 ইয়ার্স এটাকে নামকরণ করা হয় টিচিং ইউনিভার্সিটি। এটা আসলে মানে কোচিং সেন্টার, মানে তুমি যাবা দেখছি, পড়বা yeah. বেরোবা মুখস্থ করবা বেরোবা। তো বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো এই সেম কোচিং ইউনিভার্সিটি, মানে আমি বলি কোচিং সেন্টার, আসল নাম হলো টিচিং ইউনিভার্সিটি, এগুলো টিচিং ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় অরিজিনালি যখন করা হয় তখন আইডিয়াটা ছিল যে এটা রূপান্তরিত হবে প্রপার ইউনিভার্সিটিতে। আনফর্চুনেটলি এটা রূপান্তর হয়নি। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যা রিসার্চ করে তার মানে কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। যেখানে ঢাকা ইউনিভার্সিটি স্টেট সাবসিডাইজড, ঢাকা ইউনিভার্সিটিতে 100-র উপরে মেজর আছে, মানে সর্ট অফ সার্টিফিকেট অ্যান্ড হোয়াট নট আছে। সেই জায়গা থেকে ব্র্যাক এবং নর্থ সাউথ দুটো প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের ডিপার্টমেন্টই আছে বোধহয় 6টা কি 7টা, তারা অনেক বেশি মানে বাই মার্জিনস বেশি রিসার্চ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ তো করেই না, যা দুই একটা পাবলিশ করে পুরাই প্লেজারাইজড, মানে ফুল প্লেজারিজম। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও এটা বিগত দিনগুলোতে হয়েছে যে ফুল পেপার প্লেজারাইজ করে নিজেরাই, বিদেশি কোনো জার্নাল তো ভালো জার্নাল তো পাবলিশ করবে না, নিজেদের বিশ্ববিদ্যালয়ে জার্নালি পাবলিশ করেছে, ধরা পড়ার পর প্রমোশন পেয়েছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এখন এখানে ওই যে একটা ভিসি বলেছিল না, ওই যে 10 টাকায় 4 সিঙ্গারা আর কি যেন সিগারেট না কি বলেছিল, আই ডোন্ট রিমেম্বার, মাইট এস ওয়েল বি। সো ওই ঢাকা ইউনিভার্সিটি আসলে ওই কোয়ালিটির রয়ে গেছে, লোকজন মন খারাপ করবে না আমার কথা শুনে, বাট দ্যাটস দ্য কেস। এখন দ্য রিজন আই ব্রিং দিস আপ ইজ নট টু সর্ট অফ ডিমিন ঢাকা ইউনিভার্সিটি। আমি এই কথাগুলো বলছি কারণ এখান থেকে শিক্ষা নিতে হবে, এবং ঢাকা ইউনিভার্সিটি আমাদের একটা স্টেট রিসোর্স। সো এইটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আর এটা কোচিং সেন্টার না থাকে, আর এটা 10 টাকা 4 সিঙ্গারা স্টেশন না থাকে, এটা আসলে প্রপার একটা বিশ্ববিদ্যালয় হয়, সেটা আমাদের করা। So আপনি সমস্যাটা বলে দিন, আপনার কি সমস্যার সঙ্গে কোনো সমাধান আছে? ফোকাস অন রিসার্চ, ফোকাস অন ফান্ডিং লাগবে না, স্টেট ফান্ডিং আরে ভাই লাগবে না? স্টেট ফান্ডিং এই তো পড়াশোনা হয়, ওই স্টেট ফান্ডিং এর পড়াশোনায় ভাই এইটা ভাঙো ওইটা ভাঙো, এইগুলো চলছে গত এত দশক ধরে। সো ওই জায়গা থেকে মানে একটা জবাবদিহিতা আসতে হবে। Interesting. Do you have anything to add to that? No, I'm just wondering the repercussions of this interview. ওটা নিয়ে চিন্তা ভাবনা করছি, বাট না, আই থিঙ্ক ইউ've heard from the horse's mouth. উনি সেক্টর নিয়ে উনি সেক্টরের দায়িত্বে আছেন। সো না, আমি দায়িত্বে প্রাথমিকের, ইউনিভার্সিটির না, নাহলে ইউনিভার্সিটি আরো বদলাতো। বাট স্টিল তো আই থিঙ্ক ইউ've heard from the horse's mouth. আমার অ্যাড করার কিছু নেই, একাডেমিয়া আমার লাইনও না, বাট আমি লিগ্যাল এডুকেশনটা নিয়ে ওটা আমি ডে ইন ডে আউট দেখছি দ্য ডিফারেন্স ইন আমাদের বাংলাদেশের ল গ্র্যাজুয়েটস এন্ড বাইরে থেকে যারা করে আসছে। সো এটা দুঃখজনক, এদিকে তাকাতে হবে, স্ট্যান্ডার্ডস আরও বাড়াতেই হবে। আমরা যদি মিনিমাম একটা কি বলবো রেকগনিশন পেতে চাই ইন্টারন্যাশনালি, ডেফিনেটলি। ভাই, আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম যে তারা GPA 5 কে পাওয়া খুবই ইজি করে ফেলেছিল টু গেইন পাবলিক সাপোর্ট। এখন আপনারা সেম জিনিস করতেছেন, আপনারা ফ্রি ব্যাগ দিচ্ছেন, জুতা, uniform, so on. So isn't this also a way to get cheap support rather than improving the quality of education? আমি তোমাকে বলি আমাদের দায়িত্ব কি। প্রথম দায়িত্ব সকল শিক্ষার্থীকে স্কুলে নিয়ে আসা। দ্বিতীয় দায়িত্ব স্কুলে যখন তারা থাকবে তারা যেন সঠিক শিক্ষাটা পায়। তাহলে প্রথম দায়িত্ব যদি তুমি পালন করতে না পারো, দ্বিতীয় দায়িত্ব তুমি কিভাবে পালন করবে? ফার্স্টে তো স্কুলে আনতে হবে না? তো স্কুলে আনার জন্য কি ইনসেন্টিভস আমরা দিতে পারি? আমরা সেখান থেকে এখন চেষ্টা করছি এই যে ইউনিফর্ম, জুতো, খাবারটা নিউট্রিশনটা কিন্তু তাকে খাবারটা বুঝলাম, রাইট, অফ কোর্স। সো এই জিনিসগুলো আমরা আকৃষ্ট করবার জন্য যেন সকলের সন্তানরা স্কুলে আসে, সকলের। সো যার জামা কিনতে অসুবিধা, সে যেন জামাটা পেয়ে স্কুলে আসে। সো এগেন এটা আমরা দেখছি, যদি আমরা এটা করার পর 1 বছর 2 বছর পর দেখি যে এটা দিয়ে আসলে তবু আমরা আনতে পারছি না, তখন আমরা আরো নতুন মেথোডোলজিতে যাব কিভাবে আনতে পারি। তবে আমাদের প্রথম দায়িত্ব স্কুলে নিয়ে আসা,
এই যে তুমি যে কথাগুলো বললে এগুলো কিন্তু আমরা করছি স্কুলে নিয়ে আসার জন্য। জিপিএ 5 বিলিয়ে দেয়া বা তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটার স্পেসিফিক পারপাস আছে, শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীদের নিয়ে আসা। So আপনি বলছেন যে এখনো যথেষ্ট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না? আমাদের অনেক যাচ্ছে কিন্তু সবাই যাচ্ছে না। সো অ্যাবাউট 30% কাছাকাছি আমাদের স্কুল থেকে মানে স্কুলের বাইরে রয়েছে। আবার যারা স্কুলে আসছে তাদের ভিতরে 60% ড্রপ আউট হচ্ছে, এজন্য 2-1 ক্লাস পরে তারা ছেড়ে দিচ্ছে। সো এই যে এদের সবাইকে আকৃষ্ট করে নিয়ে আসার জন্য আমরা এই কাজগুলো করছি। এবং আসার পর কেউ নতুন কাপড় পরে আছে, কেউ পুরাতন কাপড় পরে আছে, কারোর ইউনিফর্ম আছে, কারোর নেই, সেখানেও যেন একটা Disparity. বৈষম্য না থাকে, সেই কাজগুলো মানে ওই বৈষম্যগুলো ঘাটতি আনতে এবং এগেন ইনসেন্টিভাইজ করতে, গার্ডিয়ানদেরও ইনসেন্টিভাইজ করতে যেন ক্লাসরুমে পাঠায়, তার জন্য আমাদের এই বাট এই একই খরচটা কোয়ালিটি অফ এডুকেশন ইমপ্রুভ করার জন্য করা যায় কোয়ালিটি অফ না? এডুকেশনে খরচ যাচ্ছে না আপনাকে কে বললো ভাই? হুম। পুরোপুরি ভাবে। রাইট। সো অ্যাগেন আমি আবার পরিষ্কার করি, উই আর মানে ফোকাসিং অন এভরিথিং। মানে এগেন ফার্স্ট কাজটা কি, নিজে একটু চিন্তা করো কাজগুলো কি। সবাইকে ক্লাসরুমে আনবো। দ্বিতীয় কি, ক্লাসরুমে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে শেখার জন্য থাকে। তৃতীয় কি, ওই যে তারা যে থাকছে এই সময়টা আসলে যেন তাদেরকে শেখানো হয়। তো এই 3টা কাজ তুমি ধরো, তাহলে ওই যে ইউনিফর্ম, ব্যাগ, টেক্সট বুক আমরা অনেক বছর ধরে দিই, এগুলো হলো নিয়ে আসার জন্য। তারপর ওখানে যেন স্বতঃস্ফূর্তভাবে থাকে, স্বতঃস্ফূর্ত থাকার জন্য স্কুলের আর্কিটেকচার, প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, এগুলোর দায়িত্ব আছে। এইবার যেন শেখার জন্য কি, কারিকুলাম ঠিক হতে হবে, টিচার ঠিক হতে হবে, টিচার ট্রেন্ড হতে হবে, টিচার এনথুজিয়াস্টিক হতে হবে। এবং এই সব কিছু ঠিকভাবে হচ্ছে দেখার জন্য যারা মনিটরিংয়ে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তাদের ইনসেন্টিভ ঠিক হতে হবে। সো ইটস ছোটখাটো একটা বিষয় না, কিন্তু ইটস হিউজ অর্ডিও। এবং প্রত্যেকটা জিনিস আমরা দেখছি ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আশাবাদী 2 বছরের ভেতরে আমরা সিস্টেমটা চেঞ্জ করার রেজাল্ট দেখাতে পারবো। মানে স্টুডেন্টসদের রেজাল্ট আরো বেশ কিছু বছর লাগবে দেখতে, বাট সিস্টেমটা যে চেঞ্জ হয়ে গেছে এই রেজাল্টটা আমরা 2 বছরের ভিতরে আমি আশাবাদী আমরা দেখাতে সক্ষম হব। বাংলাদেশি সরকারি টিচারদের স্যালারি অনেক বড় একটা ইস্যু হয়েছে ফর দ্য লাস্ট 10-20 ইয়ার্স। এটা নিয়ে আপনার কি বলা আসে, বা আপনারা কি এই ব্যাপারে কোনো কিছু করতেছেন? আমরা এগেন কমপ্লিট নতুন শিক্ষক নীতিমালা তৈরি করার কাজ করছি। সো তাদের স্যালারি, তাদের যারা ক্যারিয়ার হিসাবে টিচিংটাকে নেবে, সেখানে ক্যারিয়ার স্ট্রাটা মানে স্ট্রাকচার করে দেয়া, যে কোনটার পর কি হবে না হবে, এই জিনিসগুলো, আর কি ইনসেন্টিভস হতে পারে তাদের। তুমি ইনসেন্টিভস দেবে, তাহলে তুমি ট্রেন করাবে না। এখন যেমন একটা বড় প্রবলেম হলো মোস্ট টিচার্স আর আনট্রেন্ড, তারা কোনো ট্রেনিং ছাড়া চলে যাচ্ছে শ্রেণীকক্ষে। সো মিনিমাম ট্রেনিং, ম্যাক্সিমাম ট্রেনিংয়ের সাথে টাইট হবে অ্যাসেসমেন্ট, ক্লাসরুমে স্টুডেন্টসদের পারফরমেন্সের সাথে টাইট হবে অ্যাসেসমেন্টের সাথে টাইট হবে তার স্যালারি এবং তার প্রমোশন। সো এই পুরো নতুন স্ট্রাকচার, এটা নীতিমালা আমরা কাজ করছি আমরা। আপনার কি মনে হয় বাংলাদেশের সবচেয়ে স্মার্ট স্টুডেন্টদের বিদেশে গিয়ে পড়া উচিত নাকি দেশে থেকে পড়া ইট উচিত? ডিপেন্ডস সে কি পড়ছে। যেমন মনে করো আমেরিকায় তুমি যদি যাও, মানে বিশ্বের সবচেয়ে বেশি আধুনিক এবং উন্নত মানের শিক্ষা ব্যবস্থা বলে যদি একটা দেশকে আখ্যায়িত করা হয়, কোন দেশকে করবে? আমেরিকা। আমেরিকান স্টুডেন্টরা বিদেশ যায় না পড়তে? জি, বাট হ্যাঁ, বাংলাদেশে তো মানে সবারই তুমি যদি- ড্রিম হচ্ছে, না, বাংলাদেশের সেটা প্রত্যেকটা ঠিক আছে। স্টুডেন্টের ড্রিম হচ্ছে বিদেশে দেখো, পড়া। আমাদের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমি ইতিমধ্যে কমেন্ট করেছি, আর বেশি কমেন্ট করি না, পরে বাসায় ঢুকতে পারবো না। পয়েন্টটা হলো যে দরকার শিক্ষা, দরকার সবচেয়ে উন্নত মানের শিক্ষা। এটা যেখানে পাও, চায়নায় পাও চায়নায় যাও, আমেরিকায় পাও আমেরিকায় যাও, ইংল্যান্ডে পাও ইংল্যান্ডে যাও। পয়েন্টটা হলো আমরা যেন দেশে এমন ব্যবস্থা তৈরি করতে পারি যে সবচেয়ে উচ্চমানের শিক্ষাটা নেবার পর আমাদের সন্তানরা এখানে ফিরে আসতে চাইবে, সো দ্যাট ব্রেন ড্রেনটা না হয়। আমার তো শিক্ষাটা দরকার, যেই মুহূর্তে এইখানে শিক্ষা দিতে পারবো, তোমার মনে হয় লোকজন বেশি টাকা দিয়ে বাইরে যাবে? না ভাই, আমার তো মনে হয় না। বাট একজন স্টুডেন্ট কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়ে সে কেন বাংলাদেশে ফেরত আসবে একটা 50,000 টাকার Again, ওই চাকরির যে জন্য? স্ট্রাকচারটা তৈরি করা। হুম। কারণ বাংলাদেশের চাকরি হয়তো হতে পারে 50,000 টাকার, কিন্তু তুমি ওই যে বিকাশটা কিভাবে হবে, তুমি তোমার মূল্যায়ন পাবে কিনা। সো ওই স্ট্রাকচারগুলো, যেমন মনে করো আমরা এখন চাইছি, মানে আমাদের এই সরকার, মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার, আমরা এখন কাজ করছি মার্কেটও অনেকভাবে খোলার, যেন গ্লোবাল কম্পিটিশনের জায়গা আমরা তৈরি করে দিতে পারি, যেন আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো আসলে এগেন কিছু তো আমরা প্রোটেক্ট করবই টিল দ্য ম্যাচিওর, বাট যেন তারা আস্তে আস্তে একটু গ্লোবাল কম্পিটিশন ফিল করা শুরু করে, যেন তাদের ভেতরেও ওই যে মনোপলিস্টিক অ্যাটিটিউড বা অলিগোপলিস্টিক অ্যাটিটিউড, এগুলো থেকে সরে এসে তারা কম্পিটিটিভ অ্যাটিটিউডে আসে। এই জিনিসগুলোর প্রচেষ্টা, যদি এটা আমার দায়িত্ব, এগুলো কমার্স মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, এগুলোর দায়িত্ব, বাট ওভারঅল সরকারের কথা বলছি, সরকারের মন মানসিকতা এইরকম। তো আমরা ওইভাবে মার্কেটগুলো খুলতে চাই, তাহলে কি হবে, আমাদের ব্রেন ড্রেন যেটা হচ্ছে সেখানেও আমরা এখানে স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো ওটা আনতে হয়তো সক্ষম হব, যে লট অফ ইয়াং মাইন্ডস
যারা বেস্ট ট্রেনিং বাইরে যেয়ে নিচ্ছে তারা তখন উৎসাহিত হবে, মানে আমি তো সেম কাজটা দেশে যেয়ে করতে পারি, তাহলে আমি দেশে যেয়ে কেন করবো না? Okay, that was a lot on the education system of Bangladesh. এখন আমরা টপিক শিফট করব টু বিসিবি। গুড লর্ড ইয়েস হাসনাত আব্দুল্লাহ আপনাদের বিসিবির অ্যাডহক কমিটিকে বলেছিল বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এই কথাটা শোনার পর আপনার প্রথম রিয়াকশন কি ছিল? আমার প্রথম রিয়াকশন কিছুই ছিল না, ছিল যে পলিটিক্যাল রেটরিক। এটা ইজ এ পলিটিক্যাল রেটরিক, সো এটাতে আমি আই ওয়াজ নাইদার এক্সাইটেড নর হ্যাপি নর স্যাড। আর এখানে সামির প্রেক্ষাপটটা দেখতে হবে, কি কনটেক্সটে বিসিবিতে অ্যাডহক কমিটিটা বসানো হলো। একটা কমিটি ছিল, কমিটিটার বিরুদ্ধে অনেকগুলো ইরেগুলারিটিসের অ্যালিগেশনস আসলো, তারপরে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হলো। এনকোয়ারিটা হেড করলো আমাদের আপিল বিভাগের অ্যাপেলেট ডিভিশন, হাইয়েস্ট কোর্ট ইন দ্য কান্ট্রি, ওটার একজন রিটায়ার্ড জাজ। ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি থেকে বের হয়ে আসলো অনেকগুলো ইরেগুলারিটিস, যেটার ভিত্তিতে আমাদের যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আছে এটাকে ডিসলভ করলো, তারপরে একটা অ্যাডহক কমিটিকে বসালো। সো কনটেক্সটে যখন এটা হবে, যে বোর্ডটা ছিল আই এম শিওর তাদেরও সমর্থক ছিল। আমি জানি না যেই মাননীয় সংসদ সদস্য এই পার্টিকুলার মন্তব্যটা করেছেন উনি কি তাদের সমর্থক কিনা, বা তাদের তো অনেক সমর্থক ছিল, তারা 1 বছর ধরে চালাচ্ছে। সো তাদের সমর্থকরা তাদের বিলুপ্ত হওয়া নিয়ে তো খুব একটা খুশি হওয়ার কথা না, সো তারা সমালোচনা করবেই, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপরে পলিটিক্যাল রেটরিক তো পলিটিক্যাল অপোজিশন থেকে আসাটাই স্বাভাবিক, বিকজ পলিটিক্যাল অপোজিশনের একমাত্র কাজই হচ্ছে সমালোচনা করা। কখনো সেই সমালোচনাটা প্রয়োজন, এটা গঠনমূলক হয়, কখনো এই সমালোচনাটা উদ্দেশ্য প্রণোদিত হয়। আইদার ওয়ে ওনাদের একমাত্র কাজ সমালোচনা, ওনারা তো আর রাষ্ট্র পরিচালনা করছেন না। সো এই কমেন্টটাকে আমি ওভাবেই দেখছি। আলটিমেটলি দ্য আলটিমেট ইয়ার্ডস্টিক হচ্ছে পারফর্ম করতে পারছে কিনা যাদেরকে দায়িত্বটা দেয়া হয়েছে, তাদের বাবাকে, তাদের মাকে, তাদের স্বামীকে, ভাইকে, বোনকে, ইররেলেভেন্ট, তারা পারফর্ম করতে পারছে কিনা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের এক্সপিরিয়েন্সেস কি, তাদেরকে যে দায়িত্বটা দেয়া হয়েছে এটার সাথে এটার কোনো কানেকশন আছে কি না, আমি জিনিসটাকে এভাবেই দেখছি। এখন কাকে কোন কনসিডারেশনে অ্যাডহক কমিটিতে বসিয়েছে এটার উত্তর তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আছে, আমার কাছে নেই, Right. যেহেতু ওনারা নিয়োগ দিয়েছে। আমি আমার কথাটুকু বলতে পারবো যে আমাকে যখন ওনারা অফারটা করলেন, আই থিঙ্ক যেদিন কমিটিটা বিলুপ্ত হয় আগের বোর্ড, সেদিনই ভেরি লাইকলি, সেদিন বা তার আগের দিন, আমার সঠিক ডেটটা মনে নেই, তখন আমার মনে হয়েছে যে আমি তো বুঝতে পারছিলাম যে আমাকে যে দায়িত্বগুলো দেয়া হবে, উইমেন্স উইং ইভেন্চুয়ালি যেটা দেয়া হয়েছে, মেডিকেল ডিপার্টমেন্ট, কমপ্লেইন্টস ডিপার্টমেন্ট, 3টা ডিভিশনের দায়িত্বে। সো এই ধরনের দায়িত্ব পালন করার মতো অভিজ্ঞতা কি আমার আছে কি না, আছে। সো আমার বিসিবির সাথে যে একটা টেনুয়াস কানেকশন আছে সেটার কথা আগে বলি। গত বছর বিসিবিকে আমি কিন্তু লিগ্যাল নোটিশ জারি করেছিলাম। আচ্ছা। জাহানারা আলমের যখন ইন্টারেস্টিং, Oh, এটা wow. অনেকে So আপনার জানে না। জানার আলমের কেসে আগের থেকে ইনভলভমেন্ট ছিল? হ্যাঁ, ওর কেসে সরাসরি Wow. না, বাট যখন জাহানারা আলম ওই অ্যালিগেশনস গুলো সোশ্যাল মিডিয়ায় চলে আসলো এবং আমরা দেখছি যে বিসিবি বসেছিল, কিছু করছিল না, আমরা কয়েকজন আইনজীবী মিলে এই লিগ্যাল নোটিশটা বিসিবির উপর জারি করি যে আপনারা এনকোয়ারি করছেন না কেন। সো তার পরপরই দেখলাম একটা এনকোয়ারি কমিটি গঠন করা হলো এবং এনকোয়ারিটা শুরু হলো, তাই আমরা আর কোনো মামলায় যাইনি। সো প্রথম কিন্তু আমার সম্পর্কটা বিসিবির সেখান থেকে আছে গেল। তারপরে আমার মনে হলো যে অ্যান্টি হ্যারাসমেন্ট নিয়ে বিসিবির কোনো শক্ত পলিসি ছিল না, এটা আমার ধারণা ছিল, কারণ তখনও তো আমি বিসিবির পরিচালক না। তো আমার মনে হলো যে এই দায়িত্বটা যদি আমি নেই, অ্যাডহক কমিটির দায়িত্বটা তো 3 মাসের জন্য, এটা অ্যাড ইনফিনিটিম কোনো দায়িত্ব না, কারণ এমন একটা ধারণা ক্রিয়েট করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব মন্তব্যের মাধ্যমে যে এর দোয়া কমিটি, ওর দোয়া কমিটি, যে অ্যাড ইনফিনিটিম এনারা থেকে যাচ্ছে। এটা 3 মাসের একটা দায়িত্ব, ইন্টারিম গভর্নমেন্টের মতো। আমরা হচ্ছে অ্যাডহক কমিটি, আমরা ডে টু ডে অপারেশনস রান করব, ইলেকশন দেব, দিয়ে বেরিয়ে যাব, যাদের ইলেকশন করার তারা করতে পারে। তো আপনি বিসিবির আপকামিং ইলেকশনে পার্টিক করতেছেন জি না? আমি করছি না, আমার কখনো করার উদ্দেশ্যও ছিল না। Wow. এটা নিয়েও হয়তো অনেক ভুল ধারণা ছিল। আমি 3 মাসের কমিটমেন্ট নিয়ে এসেছি, আমার উদ্দেশ্যটা ছিল অ্যান্টি হ্যারাসমেন্টের উপরে কাজ করা, এই উদ্দেশ্যে নিয়েছি। এবং অ্যান্টি হ্যারাসমেন্ট রিলেটেড আমার বহু বছরের অভিজ্ঞতা আছে, অনেক ধরনের ইনিশিয়েটিভের সাথে আমি জড়িত, যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে এডুকেশনাল ইনস্টিটিউশনস বলো বা কর্মক্ষেত্র বলো, দুটোতেই আমরা কাজ করে যাচ্ছি, অনেক ইনিশিয়েটিভস। সো আমার মনে হলো খুব রেলেভেন্ট বা
প্রাসঙ্গিক আমার এক্সপিরিয়েন্সটা, আমি যে দায়িত্বটা পেতে যাচ্ছি সেটার সাথে। মেডিকেল নিয়ে তো স্বাস্থ্য খাতে আমার 10 বছর ধরে আমি মামলা করে যাচ্ছি, সো মেডিকেল ডিপার্টমেন্ট ইজ এক্সট্রিমলি রেলেভেন্ট টু দ্য এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাভ। অ্যান্ড তারপরে সবচেয়ে শেষে কমপ্লেইন্টস ডিপার্টমেন্ট হেড করার জন্য আইনজীবীর থেকে সুটেবল তো কেউ হতে পারে না, আমি না, যে কেউ হোক, বাট আইনজীবী ইজ সুটেবল। সো আমি যে দায়িত্বগুলো নিয়েছি, আই বিলিভড অ্যাট দ্যাট পয়েন্ট যে আমার রেলেভেন্ট এক্সপিরিয়েন্স ছিল, 3 মাসে আমি কিছু হলেও একটা চেঞ্জ করে যেতে পারবো, সেখান থেকেই আশা। আর তারপরে কে কি বললো, কে কিভাবে আখ্যায়িত করলো, এগুলোর দিকে কান দেওয়ার আসলে সময় নেই, কারণ যারা কাজ করে না তারা কাজেই ব্যস্ত থাকে। কারণ আমরা দুজনেই তো বেসিক্যালি কাজেরই মানুষ, কাজ করে এসছি, কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। আমার মনে হয় আমাদের জীবনে একদিনও আরাম হবে, কিছু কমপ্লেইন করব সেটা ভিন্ন একটু নালিশ করবো। তো আই এম ভেরি হ্যাপি টু শেয়ার টুডে যে বিসিবিতে প্রায় 2 মাসের কাছাকাছি তো হয়ে গেল, আমরা হয়তো 3 মাসের আগেই নির্বাচন দিয়ে দিচ্ছি। আমাদের টেনিওর কমপ্লিট হওয়ার কথা কিন্তু জুলাইয়ের 7th or something like that, আমরা 7 তারিখে জুনের দিয়ে দিচ্ছি। অলরেডি ফর দ্য ফার্স্ট টাইম বিসিবির ইতিহাসে আমাদের এখন একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি আছে, মাশাআল্লাহ। এটা অবিশ্বাস্য। আমি প্রথম গিয়ে যখন কাগজপত্র ঘেটে দেখি যে কোনো পলিসি নাই হ্যারাসমেন্ট নিয়ে, মানে আমি একটা ছোট উদাহরণ বলি, আমি কাউকে সমালোচনা করছি না, বাট গত বোর্ডের সামনে গুরুতর সেক্সুয়াল হ্যারাসমেন্টের অ্যালিগেশনস গুলো এসেছে, ওনারা 1 বছর ছিল, ওনারা একটা পলিসি কিভাবে ঢোকাননি, পলিসি বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট করা তো পরের কথা, পলিসি কিভাবে ঢোকাননি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের লাস্ট যে বোর্ডটা ছিল। সো এনিওয়ে, এটা অত্যন্ত দুঃখজনক। আর উইমেন্স ক্রিকেট অত্যন্ত অবহেলিত একটা জায়গা, এখনও অবহেলিত। এটা নিয়েও আমরা ছোট ছোট কিছু উদ্যোগ নিয়েছি, বাট আই থিঙ্ক একটা সেফ পরিবেশ যদি আমরা তাদেরকে উপহার দিতে পারি, এটাই কিন্তু তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, যেটা একটা গুরুতর ইস্যু। বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিমের সুপারস্টার জাহানারা আলম যখন সেক্সুয়াল মিসকন্ডাক্ট নিয়ে বিসিবির বিরুদ্ধে যখন একটা অ্যালিগেশন যখন সারফেস হয়, অ্যাজ আ লয়ার, নাও দ্যাট ইউভ সিন দ্য রিপোর্ট, আই এম শিওর দ্য অ্যালিগেশনস, দ্য ফাইন্ডিংস, আপনার এটা নিয়ে কি বলার আছে? এখানে জিনিসটা যেটা হয়েছে, ঘটনাটা যখন ঘটেছে তখন কিন্তু কোনো লিখিত অভিযোগ উনি করেননি। আচ্ছা, অভিযোগগুলো তো গত বছর বেরিয়ে এসেছিল, ভেতরে হয়তো ইনসাইডার্স অনেককে উনি বলেছিলেন। তো যখন অভিযোগগুলো বেরিয়ে আসলো, তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপরে মনে হয় পরবর্তীতে ওনাকে এই কমিটি ফর্ম করা হলো, আমরা নোটিশ জারি করলাম, লিগ্যাল নোটিশ দিলাম, তারপর একটা এনকোয়ারি হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট একটা এনকোয়ারি হয়েছে, এবং এনকোয়ারিতে যে অ্যাকিউজড ছিল ওনাকে বিসিবির সব ধরনের ক্রিকেট রিলেটেড অ্যাক্টিভিটিস থেকে ব্যান করে দেওয়া হলো। কিন্তু আনফর্চুনেটলি বাই দ্যাট টাইম উনি অলরেডি রিটায়ার করে মনে হয় অন্য কোনো দেশে চলে গেছিলেন, যে ব্যাপারটা নিয়ে জাহানারা সংক্ষুব্ধ এখনও, যে ওনার মনে হয়েছে যে উনি ঠিক ন্যায় বিচার হয়নি ওনার সাথে। কিন্তু এর থেকে বেশি এই পর্যায়ে হয়তো করণীয় কিছু ছিল কি না, আই হ্যাভ মাই ডাউটস। আরেকটা হচ্ছে যে এই যে অভিযুক্ত যে দোষী সাব্যস্ত হলেন, মানে হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ দ্য চার্জেস এগেনস্ট হিম, অ্যান্ড তারপরে তাকে ব্যান করা হলো, এটাও তো একটা বড় সোশ্যাল স্টিগমা। সো একেবারে যে কিছু হয়নি তা না, কিছু তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু এমন একটা সিস্টেম ছিল না যে যখন ঘটনাটা ঘটছে তখনই একটা কমপ্লেইন করা, তখনই সুষ্ঠু এনকোয়ারি করা এবং তখনই শাস্তি দেয়া, এরকম সিস্টেমই ছিল না, যেটা আনফর্চুনেট। অ্যান্ড শি হ্যাজ মাই সিম্পাথিজ। আর আমরা যেটা করছি যে অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসিটা এখন চলে এসছে, এখন কমিটি নতুন গঠন করা হবে, যেই কমিটিগুলোর সামনে এই জাহানারা আলমের কেসটা আমরা আরেকবার প্লেস করব। তাদের যদি মনে হয় এনকোয়ারি করে দেখে যে না, এটা আবার রিওপেন করা উচিত, সেক্ষেত্রে রিওপেন করবে। সেক্সুয়াল ভায়োলেন্সে যেহেতু আমরা বলতেছি, কয়েকদিন আগে আমরা সবচেয়ে, আই থিঙ্ক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ট্র্যাজিক একটা ইনসিডেন্ট হয়, আপনাদেরও মেয়ে আছে, রামিসার মতো একটা 7 বছরের মেয়েকে যখন করা হয়, তারপর তাকে মাথায় বিহেড করা হয়। এই ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স যদি বাংলাদেশে হয়, হোয়াট ইজ দ্যাট টেল আস অ্যাবাউট বাংলাদেশি সোসাইটি, কিংবা এখানে কি আমাদের কিছু করার ছিল অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ সোসাইটি? অবশ্যই এটা অত্যন্ত আশঙ্কাজনক। এটা তো শুধু একটা ঘটনা না, আই থিঙ্ক ডেইলি স্টারেই কিছুদিন আগে রিপোর্ট এসছে যে অ্যালার্মিং রাইজ ইন সেক্স ক্রাইমস, বিশেষ করে এগেনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন তো আছেই। সো এই অ্যালার্মিং রাইজটা তো একদিনে হয়নি, এটা ধীরে ধীরে হয়েছে। নর্মালি আমি দেখছি যে পাবলিক ডিবেটগুলোতে এটাকে একটা ল অ্যান্ড এনফোর্সমেন্ট ইস্যু হিসেবে ট্রিট করা হচ্ছে। এটা শুধু ল অ্যান্ড এনফোর্সমেন্ট ইস্যু না, এটা একটা সোশ্যাল ইস্যু, এটা একটা মরাল ইস্যু। সো এই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু একটা হোলিস্টিক
মাল্টিপ্রংড অ্যাপ্রোচ নিতে হবে, প্রত্যেকটা মানুষের কাজ অনেকগুলো করতে দিকে হবে। তাকাতে হবে। জি। একটা দিক হচ্ছে গিয়ে যে আইনগুলো আছে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই আইনগুলোকে আরো শক্ত কিভাবে করা যায়, সো লিগ্যাল রিফর্ম। আরেকটা হচ্ছে আইন কিন্তু আছে অনেকগুলো, কিন্তু আইনটাকে ঠিক মতো এনফোর্স করা হচ্ছে, যদি না করা হয়ে থাকে ওই প্রবলেম এরিয়াগুলো আইডেন্টিফাই করে এনফোর্সমেন্টের দিকে তাকানো। বাট মুভিং অ্যাওয়ে ফ্রম দ্যাট, আমাদের সোশ্যাল বা কি বলবো সামাজিক বা নৈতিক যে অবক্ষয় হচ্ছে, যেটার কারণে এই ক্রাইমগুলো বেড়ে যাচ্ছে, সেটার জন্য আমরা কি করছি? সেটার জন্য তো আমাদের ন্যাশনাল অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামস, যেটা বছরের পর বছর কন্টিনিউ করবে, এরকম দরকার। এটা না হলে আপনি সোশ্যাল বা মরাল দিকে থামাতে পারবেন না, এটা আরও ডে টু ডে খারাপ দিকে যেতে থাকবে। আরেকটা হচ্ছে ধরেন এই যে অনেকেই কমপ্লেন করছে লো কনভিকশন রেট, তারপরে আবার একই মানুষ বলছে পাবলিক এক্সিকিউশন, পাবলিকলি হ্যাং করা উচিত, পাবলিকলি মেরে ফেলা উচিত, আমরা দাঁড়িয়ে দেখবো, এগুলো তো আমরা অদ্ভুত। হাততালি দেবো। হ্যাঁ। মাই পয়েন্ট ইজ যে বাই অল মিনস আমি বলতাম যে হ্যাঁ তাই করেন, কিন্তু এটাতে কি কোনো লাভ হবে? কোয়েশ্চেনটা ইজ দ্যাট যে আমাদের প্রবলেম এরিয়া কিন্তু এটা না। প্রবলেম এরিয়া এটা না যে পাবলিক এক্সিকিউশন করছেন না কেন তাই বেড়ে যাচ্ছে। প্রবলেম এরিয়া হচ্ছে ওয়ান, লো রিপোর্টিং। আমরা এই নাম্বারসগুলো দেখে ভয় পাচ্ছি, দ্য রিয়েল নাম্বারস আর মাচ ওয়ার্স। রিপোর্ট করছে না, রিপোর্ট কেন করছে না? সোশ্যাল স্টিগমার কারণে। দেখা যাচ্ছে যদি লাকিলি বেঁচেও যায় এরকম একটা গুরুতর ক্রাইমের পরে, সেই ক্ষেত্রে সে রিপোর্ট করছে না, কারণ ফ্যামিলি ডিসকারেজ করছে, সোসাইটি তো আমরা ভিকটিম ব্লেমিংয়ে বিশ্বাসী। অ্যান্ড এখানে প্রতিমন্ত্রী সাহেব এখানে আছে, ওনার দৃষ্টিও আমি আকর্ষণ করতে চাবো একটা ব্যাপারে। এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড, এনসিটিবির হোম সায়েন্সের কিছু বই ছিলেন প্রাইমারি স্কুলে উনি বাচ্চা কিছু বাচ্চা বলার আগে মেয়েদের। বলে নেই ভাই, আমি অফিসিয়ালি অনেকবার মন্তব্য করেছি আমি এনসিটিবির ফ্যান না। এনসিটিবি এর পরে যখন প্রাথমিকের কারিকুলামে কাজ করবে তাদের পুরো ঢালাওভাবে নতুন করে সাজিয়ে লোক নিয়ে এসে তারপর প্রাথমিক কারিকুলামে কাজ করতে হবে। জাস্ট কেন উনি আমাদের ধরবে এখন, এটা yeah. মানে আই হ্যাভ দিস অনঅফিশিয়াল রেকর্ড। ওকে, সো তারপর বলেন স্যার। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি তাও এনসিটিবির হোম না মানে সায়েন্সের, আকর্ষিত হয়েছে তো স্যার, এটাই বললাম তো স্যার। আই এম গ্রেটফুল। তো এনসিটিভির হোম সায়েন্সের একটা বই আছে, হোম ইকোনমিক্স মনে হয়, হোম ইকোনমিক্স, যেটা বাচ্চা মেয়েদের জন্য ইন পার্টিকুলার ম্যান্ডেটরি। ওখানে একটা চ্যাপ্টার আছে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্সের চ্যাপ্টারে একটা পোর্শন আছে যেখানে ওদেরকে শেখানো হচ্ছে আকর্ষণীয় কাপড় পরা যাবে না, Oh my আকর্ষণীয় goodness. পোশাক পরা যাবে না। তার অর্থটা কি? একটা ইমপ্রেশনেবল বাচ্চা মেয়েটা যখন পড়বে, মানে আমি যদি একটু লিপস্টিক লাগিয়ে বাইরে যাই, আমার সাথে যদি এরকম কোনো ক্রাইম হয়, আই এম রেসপন্সিবল ফর ইট। Scary. এটা আমাদের কারিকুলামে আছে। তো এটা নিয়ে আমরা বসেছিলাম না, আপনি খুশি হবেন শুনে প্রতিমন্ত্রী সাহেব, এটা নিয়ে আমরা একটা লিগ্যাল নোটিশ জারি করেছি, এটা কিন্তু বেশ কিছু বছর আগের কথা, যে ইমিডিয়েটলি এগুলোকে রিরাইট করেন, এইসব জিনিস সরান, কারণ দিস লেইজ দ্য ফাউন্ডেশন ফর ভিকটিম ব্লেমিং বাংলাদেশে। স্কুলে এটা শেখানো হয়। তো তারপরে আমি যতদূর জানতে পেরেছি ওনারা সরিয়েছিল। তা আপনি যখন ঢালাওভাবে রিফর্ম করবেন প্লিজ এই দিকে একটু নজর দিন, যে আমাদের স্কুলসগুলোর দিকে যদি আমরা না তাকাই, আমরা কিন্তু এই সোশ্যাল মরাল দিকে থামাতে পারবো না। আরেকটা ইস্যু তো এখানে সেক্স এডুকেশন চলেই আসে, আই থিঙ্ক আপনি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, হয়তো আমি আপনার প্রশ্নের জন্যই অপেক্ষা করব, তারপরে বলবো। ওটা আমি একটা স্ট্যাট নিয়ে আসবো, যে আপনি যেমন বলেন যে বাংলাদেশে এমনিতে কেউ রেপের কেস রিপোর্ট করতে চায় না, ইটস ভেরি স্ক্যারি। এবং এটার মূল কারণ হয়ে যায় যে only 3% of rape cases actually get convicted. As a lawyer, how big of a concern is this? এক্সেলেন্ট কোয়েশ্চেন। এটার কারণটা কি এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না। ওই সবাই পাবলিক হ্যাঙ্গিং, পাবলিক এক্সিকিউশন, স্টোনিং টু ডেথ এটা নিয়ে ব্যস্ত। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম নেই। রেপ কেসেসে সাধারণত হয়তো আই উইটনেস খুব কম থাকে, যেখানে থাকে তারা প্রথমেও যদি গিয়ে এভিডেন্স দিতে চায় কোর্টে, দেখা যায় যেহেতু অনেক বছর ধরে চলে এসব মামলা, একটা পর্যায়ে গিয়ে উইটনেসেসগুলো হস্টাইল হয়ে যায়, তারা আর দিতে রাজি না বা উল্টা কথা বলা শুরু করে, কারণ তাদেরকে আইদার হুমকি দামকি দেওয়া হয়, থ্রেটস, বিকজ যারা ধরেন পারপেট্রেটার্স, যারা ক্রিমিনালস, এরা ইউজুয়ালি কানেক্টেড ফ্যামিলিজ থেকে আসে, ওই এলাকার প্রভাবশালী হয় পলিটিক্যালি। সো এই থ্রেটের কারণে, হুমকি দামকির কারণে বা সিম্পল টাকা পয়সা দিয়ে কিনে ফেলার কারণে এরা হস্টাইল হয়ে যায়। সো আপনি চিন্তা করেন, পুট ইউর সেলফ ইন দ্য জাজেস শু। আমি তো এখানে জাজ করতে বসেছি, আমি কি ভিত্তিতে জাজ করব? এভিডেন্সের ভিত্তিতে। আমার সামনে যদি এভিডেন্সই না থাকে, আই এম বাউন্ড টু লেট হিম গো ফ্রি।
আমি কনভিক্ট করব কিভাবে? এটা নিয়ে কিন্তু অনেক বছর ধরে আমরা কথা বলে যাচ্ছি যে আমাদের দেশে উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম দরকার। বাইরে কিন্তু সেফ হাউস, শেল্টার হোমস এখানে নিয়ে উইটনেসেসদের রাখা হয় সেন্সিটিভ কেসেসে, যাতে করে তারা এরকম হস্টাইল না হয় বা ড্রপ আউট না করে। তো তাহলে কনভিকশন রেট তো লো হবে। প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করব না। আওয়ামী লীগ আমলে যেটা করেছিল, এই রেপ ল রিফর্ম নিয়ে প্রোটেস্ট হয়েছিল, ধাপ করে মৃত্যুদণ্ড দিয়েছে, দিয়ে সব প্রোটেস্টার্সদের মুখ বন্ধ করে দিয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 2020 সালে, ফার্স্ট আমাদের আইনে ইন্ট্রোডিউস করলো ফর রেপ অফেন্স। লাভ কি হয়েছে? 20 থেকে এখন 2026 রেপ অফেন্সেস কমে গেছে? কমেনি তো। সো মৃত্যুদণ্ড, পাবলিক হ্যাঙ্গিং, পাবলিক এক্সিকিউশন, যেগুলো আমরা ইমোশনালি বলতে পারি, বাট আপনি যদি সত্যিকার অর্থে চান যে এই অপরাধ প্রবণতাটা কমে যাক, তাহলে আমাদের এইসব মিনিংফুল রিফর্মসের দিকে তাকাতে হবে, যে প্রবলেমগুলো কোথায় আইডেন্টিফাই করে লেটস অ্যাড্রেস দেম, রাদার দেন দুদিনের প্রোটেস্ট বন্ধ করার জন্য আমি মৃত্যুদণ্ড একজনের দিয়ে দিলাম, সিস্টেম চেঞ্জ হবে না। Right. আর মৃত্যুদণ্ড নিয়ে তো একটা কমেন্ট করবোই, এটা তো মানবাধিকার লঙ্ঘন করেই। আর মোর ইম্পর্টেন্টলি, রিসার্চ আফটার রিসার্চ শোজ মৃত্যুদণ্ড যেসব দেশে দেয়া হয়েছে সেই ক্রাইমটা কমে যায়নি। সো যেটাতে কোনো লাভ হবে না, ইট ডাজন্ট হ্যাভ, আমরা লিগাল ল্যাঙ্গুয়েজে বলি, আ ডেটারেন্ট এফেক্ট অন দ্য ক্রাইম। ক্রাইমটা কমবে না, অ্যান্ড এটা মানবাধিকার বা হিউম্যান রাইটসের সাথে ইনকনসিস্টেন্ট। আমি সেটা কেন করতে যাব? অ্যাজ এ সলিউশন টু রেপ, ইট ইজ নট এ সলিউশন। সো ইটস টাইম যে আমরা একটু মিনিংফুল কিছু সংস্কার করি। আর গিভেন স্পেশালি সেক্স ক্রাইমস এগেনস্ট চিলড্রেন যেভাবে বেড়ে গেছে, আই থিঙ্ক National emergency. এক্স্যাক্টলি, আর একটা ন্যাশনাল কমিশন গঠন করা উচিত, যারা প্রিভেনশনের দিকে তাকাবে, তারপরে যারা অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামস করবে, মনিটর করবে, অ্যান্ড মামলা মোকদ্দমাও করবে। সো এই সব দিকে তাকাতে হবে। উই নিড আ বডি রিয়েলি। এখন আর এটাকে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। ভাইয়া, বাংলাদেশের সেক্সুয়াল ভায়োলেন্স থামানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রোল হলো শিক্ষামন্ত্রী থেকে টু অ্যাকচুয়ালি টিচ সেক্স এডুকেশন। প্রত্যেকটা স্কুলে খুবই কম বয়স থেকে সেক্স এডুকেশন ইজ আ মাস্ট। আমরা বিদেশে যে কোনো দেশে তাকাইলে আমরা দেখবো যে সেক্স এডুকেশন ইজ ইন দ্য সিলেবাস। আমরা কি সেটা বাংলাদেশে দেখতে পাবো ভবিষ্যতে? অত্যন্ত কমপ্লিকেটেড একটি ইস্যু। তবে একটা জিনিস আমি বলে নিই, আমরা অনেক কিছুতে হয়তো আমাদের রিয়াকশনটা সঠিকভাবে হয় না, ইমোশনালভাবে হয়, ফ্যাক্ট বেসড বা সর্ট অফ লিগাল স্ট্রাকচার যেভাবে অ্যালাউ করে সেভাবে হয় না। মাননীয় সিনিয়র অ্যাডভোকেট মহোদয় যে কথাটা বলল যে ডেথ পেনাল্টি, দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডেথ পেনাল্টি কোনো সময় এই ধরনের মামলায় এই ধরনের জন্য আমি মনে করি হওয়া উচিত। একটা বড় কারণ হলো যে কথার কথায় মানে কিছু জিনিস কমফোর্টেবল না আলোচনা করা, বাট তবুও বলছি যে একজন যদি ধর্ষিত হয়ে থাকে তাহলে সে ফিজিক্যালি ওভারপাওয়ার্ড হয়েছে, রাইট? তো ফিজিক্যালি ওভারপাওয়ার্ড হয়েছে মানে যে পারপেট্রেটর, মানে যে ক্রাইমটা কমিট করেছে, তার ফিজিক্যাল শক্তি যার উপরে ক্রাইমটা হয়েছে তার থেকে বেশি। এখন এই ক্রাইমটা হওয়ার পর যে ক্রাইমটা কমিট করেছে সে জানে যে একমাত্র উইটনেসকে যার উপরে ক্রাইমটা হয়েছে। তো এখন সে যদি রিপোর্ট করে তাহলে ওর কি হবে? ফাঁসি হবে। তাহলে সে ফিজিক্যাল ক্ষমতা তার বেশি বলেই তো সে ক্রাইমটা করতে পেরেছে। তাহলে সে কি একে জীবিত ছাড়বে? এক্স্যাক্টলি। মানে কোনো ধরনের রিজনেবল হিউম্যান বিইং বলতে পারে তাইলে যে তুমি ওকে ওই ভয়টা দেখাও ক্রাইম করার সময় যেন সেই ক্রাইমটার সাথে অ্যাডিশনাল আরেকটা ক্রাইম যোগ করে অফ মার্ডার? আমরা রিজনেবলি চিন্তা করি না, বাট দেন এগেন অনেক কিছু হয়তো অনেক সময় আমরা এত উত্তেজিত হয়ে যাই একটা হিউম্যান লেভেল যে আমরা রিজনেবল চিন্তা করার জায়গায় থাকি না। আমি লোকজনকে দোষারোপ করছি না। যেমন তুমি স্পেসিফিক একটা ক্রাইমের কথা, এই যে কিছুদিন আগে যেটা পারপেট্রেটেড হয়েছে, এবং হেইনাস একটা ক্রাইম, মানে মর্মান্তিক একটা ক্রাইম। কিন্তু দেখো, তুমি নিজেও জিজ্ঞেস করলে আমিও মেয়ের পেরেন্ট, কেন ভাই ছেলেদের সাথে এসব ক্রাইম হয় না? সেটাই। সো ইটস নট অ্যাবাউট বিং এ মেয়ের পেরেন্ট বা ছেলের পেরেন্ট বা পেরেন্ট, উই আর অল হিউম্যান বিইংস, আমরা সবাই তো মানুষ ভাই, ঠিক না? তুমি কি চাও তোমার সাথে এমন হোক? একদমই না। না। তাহলে সো ওটা মানে তোমার কারোর বাবা হওয়ার দরকার নাই অ্যাজ এ হিউম্যান বিইং। কিন্তু এখন অ্যাজ এ হিউম্যান বিইং তুমি চিন্তা করা শুরু করো যে জায়গাটা কোথায়। এই যে যেমন মনে করো কয়েকদিন আগে যে মর্মান্তিক যে হেইনাস ক্রাইমটা ঘটলো, এরপর কিন্তু পুরো দেশে শুধু মিছিল হয়েছে এটার বিরুদ্ধে। হোয়াট ডাজ দ্যাট শো? যে এই যে আমাদের যে অবক্ষয়ের কথা সবাই বলছে, অবক্ষয় থাকলে কোটি কোটি মানুষ রাস্তায় কিভাবে নেমে গেছে এটার বিরুদ্ধে। 20 কোটি মানুষের দেশ, ক্রাইমস হবে না? মানে এমন কোন দেশ, কোন কালচার, কোন সময় ছিল যেখানে ক্রাইমস ছিল না?
But justice Right অত now, সাধারণত পায় no না। justice. Justice is the না না problem. again আমি বলছি না ভাই আমাদের দেশে ক্রাইম নেই জাস্টিস নেই but আমি আবার মানে আমি again আমি জাস্ট একটু মানে গ্লিমারিং Devil's রে অফ advocate. হোপ আর কি হ্যাঁ সিলভার লাইনিং ওভাবে যদি চিন্তা করো যে দেখো এটার পর মানে রাষ্ট্রের সবচেয়ে প্রধান যে অফিস হোল্ডার প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেল সমবেদনা জানাতে এবং পরিষ্কার করে প্রেসের কাছেও বললো সবার কাছেই বললো যে দৃষ্টান্তমূলক এবং আইনের দ্য স্ট্রিক্টেস্ট দ্যাট দ্য ল পারমিটস সেই সাজা সেই শাস্তি সেইভাবে হবে এর থেকে বেশি তো আসলে আর কিছু করা সম্ভব না হ্যাঁ তবে একটা জিনিস উনিও যেটা বললেন যে সামাজিকতায় বদল আনতে হবে একটা জিনিস দেখো এই যে বাচ্চাদের এগেনস্টে সেক্সুয়াল ক্রাইমস নিয়ে কথা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী তো একটা দেশ আছে যেই জায়গাগুলোতে এবং যেই জায়গাগুলো আজকে রাজনৈতিকভাবে অনেকে সেলিব্রেট করে আমি একটা নামই বলি আফগানিস্তান রাজনৈতিকভাবে অনেকে আছে ইভেন কি আমার নির্বাচনী এলাকায়ও লোকজন আছে যারা সেলিব্রেট করে আফগানিস্তানের সরকার ব্যবস্থা এবং আফগানিস্তানের সোশ্যাল ব্যবস্থা আফগানিস্তানে খুবই প্রচলিত এখন যে গুগল করো তোমরা দেখবে খুবই প্রচলিত মানে গা শিউরে উঠবে খুবই প্রচলিত একটা প্র্যাকটিস আছে এটাকে বলে বাচ্চাবাজি দ্য নেম অফ দ্য প্র্যাকটিস ইজ বাচ্চাবাজি এবং আফগানিস্তানে তুমি যাও কোনো ট্রাক ড্রাইভার পাবে না যে বাচ্চাবাজ না এটা মানে কি এক্স্যাক্টলি বাচ্চাবাজি হলো বেসিক্যালি যে তুমি সেক্সুয়ালি এক্সপ্লয়েটিং এক্সপ্লয়েট করো বাচ্চাদের এটা একটা মানে একটা নর্মে তৈরি হয়েছে একটা সোশ্যাল নর্মে তৈরি হয়েছে যে এটা একটা অ্যাকসেপ্টেড টার্ম একটা অ্যাকসেপ্টেড শব্দ হ্যাঁ তো এখন আমাদের দেশে যে আমাদের দেশে এখনো কিন্তু ওই লেভেলের অপেক্ষা হয় নাই একটা ক্রাইম হবার সাথে সাথে লক্ষ কোটি জনতা জেগে উঠেছে 5-7 দিন ধরে নিউজ পেপার হেডলাইন যে এইটা কিভাবে থামাবো উইচ টেলস ইউ যে না পিপল আর এগেনস্ট দিস ইজ নট দ্য নর্ম দিস ইজ এ রে অফ হোপ হ্যাঁ সেই জায়গা থেকে আমাদের যেটা দরকার উনিও যেটা বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সোশ্যাল ব্যবস্থায় ওই সচেতনতাটা তৈরি করা যেন আমরা কোনোভাবেই এদিকে না যে কিছু ক্রাইমস হবে ভাই মানে স্ট্যাটিস্টিক্যালি কিছু পিডোফাইল থাকবে অবশ্যই কিছু সেক্সুয়াল ক্রিমিনাল থাকবে কিছু অ্যাগ্রেসিভ বা ভায়োলেন্ট ক্রিমিনালস থাকবে এটা প্রত্যেকটা সোসাইটিতে থাকে বাট সোসাইটি ওয়াইজ যেন আমরা ওই রাস্তায় না যাই কোনো ব্রুটাল ওই যে ফাঁসি মানে পাবলিক এক্সিকিউশন বা বাচ্চাবাজি ওই যে এইসব এক্সট্রিমস এগুলোতে যেন না যায় তার জন্য আমাদের খুব কড়া নজর রাখতে হবে সেখানে অবভিয়াসলি আই থিঙ্ক উনি একদম ঠিক বলেছেন শিক্ষা ব্যবস্থার একটা বড় অবদান রাখে সো মাদ্রাসার মধ্যে যে সেক্সুয়াল ভায়োলেন্স হচ্ছে এটা কি আপনাদের থামানোর কোনো অ্যাপ্রোচ আছে বা ওয়ে আছে এগেন নট ইমিডিয়েট জুরিসডিকশন আমার তবে অবভিয়াসলি এগেন আমি এটাও মানছি না যে সব মাদ্রাসায় বা অনেক মাদ্রাসায় এরকম হচ্ছে বাট স্ট্যাটিস্টিক্যালি অনেক জায়গায় হচ্ছে আপনি মানে বাংলাদেশের বাইরেও যদি ওই যে আপনার হস্টেল বেসড স্কুলিং সিস্টেমে যান অনেক দেশে এই ধরনের ক্রাইমসের প্রবণতা একটু বেশি থাকে এই ব্যাপারে সবাই অলমোস্ট ভয় পায় কথা বলতে আই ফিল লাইক না বলা উচিত আমি আপনাকে আমি ভয় পেয়ে বলছি না আমি স্ট্যাটিস্টিক্যাল রিয়ালিটি বলছি স্ট্যাটিস্টিক্যাল রিয়ালিটি হলো যে আপনি যেই জায়গায় ডরমিটরি সিস্টেমে বাচ্চাদের রাখবেন ওই জায়গায় এবং এটা আমেরিকা হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক চায়না হোক যে চায়না তো জানি না যেখানেই হোক এটার একটু প্রবণতা থাকে এই সেক্সুয়াল ক্রাইমসে একটু প্রবণতা থাকে আমাদের দেশে হবে না হঠাৎ করে এটা আসলে বিশ্বাসযোগ্য না নিউজ পেপারে কি রিপোর্টিং হয় এখন আমাদের দেশ 20 কোটি জনতার দেশ 20 কোটি জনতার দেশে আপনার অনেকগুলো ইনসিডেন্ট মানে অল্প হইলেও সেটা অনেকগুলো কারণ জনতা 20 কোটি সেই জায়গা থেকে তাই বলে সেটা আমরা ছেড়ে দেবো তা না সো প্রত্যেকটা এডুকেশন সিস্টেম সেটা মাদ্রাসা হোক স্কুল হোক ক্যাডেট কলেজ হোক যেটাই হোক এমন রেজিমেন্টেশনে আনতে হবে যেন বাচ্চারা কোনোভাবে নট জাস্ট সেক্সুয়াল ক্রাইমস আপনার শুধু সেক্সুয়াল ক্রাইমসে পড়ে থাকলে হবে না নট জাস্ট সেক্সুয়াল ক্রাইমস কোনো ধরনের অ্যাবিউজের শিকার যেন না হয় আপনি একটা বাচ্চাকে সেক্সুয়ালি টাচও করলেন না ব্যথায় চামড়া তুলে দিলেন সেটা কি অ্যালাউড একদমই না না তাহলে কোনো ধরনের অ্যাবিউজ যেন একটা বাচ্চার উপরে না হতে পারে সেই প্রোটেকশনটা যেন স্কুলের বা এডুকেশন ইনস্টিটিউশনের মতো একটা পবিত্র জায়গায় সে পায় সেই ব্যবস্থা করাটা আমাদের সকলের দায়িত্ব সেখানে যেমন সরকারের দায়িত্ব নিতে এবং আমরা নিচ্ছি মানে এই যে আমি যেমন মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম বা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম আমি আশাবাদী যে আমাদের এই সরকারের টেনিওরে এই জিনিসগুলো চেঞ্জ হওয়া শুরু হবে ওইসব জায়গায় রিসার্চ শুরু হবে একইভাবে আমি আশাবাদী যে সকল এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে আমরা ওই কালচার আনার কাজ করব যেখান থেকে বাচ্চাদের ভিক্টিমাইজেশন যেন আমরা বন্ধ করতে পারি প্রাইভেট ইনস্টিটিউশনে যেন বন্ধ হয় সেই কারণে প্রাইভেট ইনস্টিটিউশনের টিচার মানে আমি প্রাইমারির কথা বলছি টিচারের স্ট্যান্ডার্ড কী হবে স্কুল রুমের স্ট্যান্ডার্ড কী হবে কতখানি স্পেসে কতখানি বাচ্চাদের রাখতে পারবে এগুলো সব আগামী দিনগুলোতে আমরা নির্ধারণ করে দেবো মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করে দেবো যেন ওই যে আমাদের বাচ্চারা প্রোটেক্টেড থাকে তো এটা আমাদের সরকার সর্বোপরি
আমরা করতে চেষ্টা করছি। বিগত দিনগুলোতে আনফর্চুনেটলি এটা হয়নি। আর এখনো আগামী দিনগুলোতে শুধু আমাদের সরকারের প্রচেষ্টায় হবে না, সামাজিক সচেতনতা প্রয়োজন এবং দ্য পিপল হ্যাভ টু বি উইথ আস। এখন মনে করেন কথার কথা, আমি স্কুল বইতে আমি কিছু জিনিস তো আমরা দিব, সিভিক এডুকেশন আমাদের প্রাথমিক শিক্ষায় অনেক বড়ভাবে থাকবে, কিন্তু আমাদের এটাও কেয়ারফুল থাকতে হবে যে ওই যে আপনি যেটা বলেন সেক্স এডুকেশন মানে কি, কতখানি হতে পারে, কারণ আমরা এতখানি আবার দিতে পারবো না যেখানে আবার অনেক গার্ডিয়ানরা বলবে এখানে আমার বাচ্চাকে Right. দূষিত করা হচ্ছে, আমি এখন মাদ্রাসায় পাঠাবো, Right. তাহলে আমি বাচ্চাকে শিক্ষা থেকে বঞ্চিত করছি। এবং আমার তো সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে ভাই। সো ওই জায়গা থেকে আমার মনে হয় ওই যে ফাঁসি দাও ঝুলাও এইসব চেঁচামেচি না করে সোশ্যাল সচেতনতা বাড়ানোর জন্য সবার আরো বেশি কাজ করা দরকার। সো সেক্স এডুকেশন আমরা ভবিষ্যতে বাংলা বই দেখতে পারবো, বাট নট টু দ্য লেভেল যেটা এগেন সোসাইটি যখন যতখানি সহনীয় মনে করবে তখন ততখানি আমরা দিতে সক্ষম হব। যে এই Right. ব্যাপারে আমি একটু মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আবারও আকর্ষণ করতে চাই। এই একটা আমার কয়েকটা দৃষ্টি ইস্যু তো আপনার সেই 2006 থেকে আকর্ষিত আছে, কিন্তু তাও এই ব্যাপারে আকর্ষণ করতে চাই, আমার উপরে আকর্ষণ করতে চাচ্ছি না। সেটা হচ্ছে ওয়ান, এডুকেশনাল ইনস্টিটিউশন এবং ওয়ার্ক প্লেসেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা গাইডলাইন্স 2009-এর হাইকোর্টের জাজমেন্টে আছে দেয়া, যেটা প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশন প্রত্যেকটা ওয়ার্ক প্লেস মানতে বাধ্য। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া আর কোনোটাই ঠিক মানছে না। সো এখানে যদি ওই জাজমেন্টটা পাশে রেখে, যেহেতু তারা দেখতে বাধ্য, আপনারা ইমপ্লিমেন্টেশন এবং এনফোর্সমেন্টের দিকে ফোকাস করেন, দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য প্রসেস। আর আরেকটা হচ্ছে যে কর্পোরাল পানিশমেন্ট, ওই যে পিটিএ চামড়া তুলে দিচ্ছে, এগুলোরও তো অনেক ভিডিওস বের হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্পোরাল পানিশমেন্টের ওপরও কিন্তু মিস্টার জাস্টিস ইমান আলী সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, ল্যান্ডমার্ক জাজমেন্ট, যেখানে কর্পোরাল পানিশমেন্টকে ব্যান করে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। এটারও বাস্তবায়ন কিন্তু অত্যন্ত দুঃখজনক। সো আইন যে নেই তা না, এই দুটোতেই আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়ন আমরা দেখতে পারছি না, এটা একটা। আর আমার মনে হয় আরও সুনির্দিষ্ট গাইডলাইন্স এডিশনাল দরকার হবে। এই রায়গুলোতে জানা এসেছে, আই থিঙ্ক এগুলো আবার নতুন করে টপ আপ করতে হবে, given the current trends that we have seen in the crimes that are being committed. And lastly, আরেকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে এই সেক্স এডুকেশনের কথা যে আমরা বলছি, আমি যে একটা মাল্টি প্রংড অ্যাপ্রোচের কথা বলছি যেটা আমাদের নিতে হবে এই ক্রাইমসগুলো কমানোর জন্য। সেক্স এডুকেশন যদি ওয়েল ডিজাইনড হয়, এইজ অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমাদের রিলিজিয়াস ভ্যালিউ, আমাদের কালচার, বাংলাদেশের কাছে কোনটা প্যালেটেবল হবে, এগুলো মাথায় নিয়ে ডিজাইন করা হয়, তাহলে কিন্তু এটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট থাকবে ক্রাইম 100%. রেট কমানোর জন্য। কারণ এখানে উই টক অ্যাবাউট কনসেন্টটা কি এই ধারণাও কিন্তু অনেকের নেই। এখানে উই টক অ্যাবাউট পার্সোনাল বাউন্ডারিজ, ব্যাড টাচ, গুড টাচ, এই সব কিছু কিন্তু সেক্স এডের মধ্যে পড়ে। কি ফর্মে সেক্স এডুকেশন আমরা করব, অবভিয়াসলি এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য প্যালেটেবল হতে হবে। বাট আমরা তো দেশগুলোতেই তাকাতে পারি, মুসলিম মেজরিটি দেশ তো একমাত্র বাংলাদেশ না, আরও অনেকগুলো দেশ আছে, সেখানেও কিন্তু কোনো না কোনো ফর্মে সেক্স এডুকেশন আছে যেটা লোকাল কালচার, রিলিজিয়াস ভ্যালিউজের সাথে কনসিস্টেন্ট। সো ওভাবে আমরা এখানে বিয়ন্ড বেসিক বায়োলজি ক্লাস সেক্স এডুকেশন কোনো না কোনো ফর্মে আনতে হবে। আমরা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, উনি বলছি দ্যাট হি হ্যাজ আ প্ল্যান, এবং উনি যখন ক্যামেরার সামনে আসছে হি ইজ এ ভেরি লাইকেবল গাই, কিন্তু আবার মাশাআল্লাহ তার সাথে যারা মিনিস্টার যারা থাকে সামটাইমস দেখতে মনে হয় যে সবাই এক ডিরেকশনে হেঁটে যাচ্ছে না, বাবা তাদেরকে একটু ডিরেকশনলেস মনে হয়। ডু ইউ এগ্রি উইথ যে প্রাইম মিনিস্টার্স পারফরমেন্স ভার্সেস দ্য মিনিস্ট্রিয়াল ক্যাবিনেটের পারফরমেন্স ইজ সেপারেট? আমি আসলে মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট আই ডোন্ট এগ্রি উইথ ইউ। 2 নম্বর হলো দেখো 3 মাস হয়েছে সরকার গঠন হয়েছে, এই 3 মাসে অ্যাটলিস্ট আমি নিজের কথা আলাদা করে বলবো না, আমি আমার যত কলিগসদের দেখেছি ক্যাবিনেটে সবাইকেই দেখেছি ফুল এনার্জি দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারোর ভুল একটু হতেই পারে, কারোর ত্রুটি একটু হতেই পারে, কারোর এখানে মিস হতে পারে, কারোর ওখানে মিস হতে পারে, দ্যাটস হিউম্যান। আর ইউ প্রাউড অফ দ্য পারফরমেন্স সো ফার? কিসের এই সরকারের পারফরমেন্স সোফার? ইয়েস, দেখো তুমি যদি একটু মানে আমি শুধু প্রাউড হলে তো হবে না, আমি তোমাকে বলছি কেন। ওকে। সো প্রথমত যে আমরা যখন দায়িত্ব নিলাম ফেব্রুয়ারিতে, তার 1.5 বছর আগে যখন
গণ অভ্যুত্থান হয়েছিল বিকজ 15 বছর ধরে সরকার দেশকে চুষে খেয়েছিল একটা সরকার, তো তাদের পতনের অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানের পর 15 মাস একটা এনজিওগ্রাম সরকার আসলো, এবং এই এনজিওগ্রাম সরকার পজিটিভ কিছুই করেনি। এখন ব্যাংকিং সেক্টরে তাকাও দেখবে, ওনারা নিজের অনেক বড় বড় গল্প করেছে, বাট ব্যাংকিং সেক্টরে দেখবে, টিকার দিকে তাকাও দেখবে, মানে যেই দিকে তাকাও দেখবে যে তারা ওই অবক্ষয় বাড়িয়ে দিয়েই গেছে। তারপর 15 বছর ওইটা, তারপর 1.5 বছরের এনজিওগ্রামের পর আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন ভঙ্গুর অবস্থায় নিয়েছি। আজকে 3 মাস পর এগেন দেশ এখনো মানে সোনার খনি হয়ে যায়নি, কিন্তু ওই ভঙ্গুর অবস্থার কি চিত্র সব জায়গায় দেখছো? আমরা আসার পর বিশ্বে একটা বড় যুদ্ধ লাগলো, যেখানে অয়েল প্রাইসেস সব জায়গায় বেড়ে গেল। এটা নিয়ে হ্যাঁ ঢাকা শহরে কয়েকদিন লম্বা লাইন ছিল, এর থেকে বড় কিছু দেখেছো? ফুড প্রাইসেস এমন বেড়ে গেছে যে লোকজনের নাগালের বাইরে, রাস্তায় রাস্তায় রাইট শুরু হয়েছে। এমন কিছু হয়েছে যেটা তুমি বলতে পারবে যে দেশ খুব খারাপ অবস্থায় আছে? তাহলে দেশ অ্যাকচুয়ালি খারাপ অবস্থায় আছে, কিন্তু প্রতীয়মান না খারাপ অবস্থায় আছে, তাহলে সেটার জন্য কারোর তো একটা ধন্যবাদ দিও। সো জনাব তারেক রহমান এবং তার সরকার এই কাজগুলো করছেন, এবং এগেন মানে তাদের যতখানি সম্ভব তারা চেষ্টা করছেন। সবাই তো সুপারম্যান না, এটা সম্ভব না। জনাব তারেক রহমানও সুপারম্যান না, বাট উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অ্যান্ড হি সেটিং এন এক্সাম্পল, যেটা ফলো করে বাকি পুরো ক্যাবিনেট নিরলসভাবে কাজ করছে। এবং সেটার রেজাল্ট আমরা দেখছি যে আমরা এখন অনেক কিছু নিয়ে কমপ্লেন করতে পারি, বাট আমরা ভুলে যাচ্ছি যে এই কমপ্লেনটার জায়গাটা আসলে কোথায়। বিকজ 17, 17.5, 18 বছর ধরে এই অবক্ষয়গুলো ঘটেছে সব জায়গায়। ব্যাংক একটাও কোল্যাপস করেছে? লুটপাট তো Not কম yet. হয়নি, কোল্যাপস করেছে। আমরা তো দেখলাম গত 1.5 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এসব লুটপাট করে গেছে গল্প শোনাতে, কিন্তু তারপরে কোনো ব্যাংক কোল্যাপস করেছে? না। ব্যাংকিং সিস্টেম কোল্যাপস করেছে? সো সামবডি ইজ ওয়ার্কিং। আমরা কিছু না কিছু হয়তো রাইট করছি। এখানে আমি ক্রেডিট নিচ্ছি না, আমি শুধু প্রাথমিক শিক্ষার দায়িত্বে আছি, অন্য কোনো দায়িত্ব আমি না, বাট অন্য যারা দায়িত্ব আছে তারা নিশ্চয়ই কিছু না কিছু সঠিক করছে। As his minister, do you think he has a plan? Clear Oh, he big plan? certainly has a plan. আমরা সবাই we are working towards something. এই যে আমি এতক্ষণ ধরে প্রাথমিক শিক্ষা নিয়ে যে জিনিসগুলো বললাম, এগুলো আপনার মনে হয় হঠাৎ করে তৈরি হয়েছে? এগেন অনেক কিছু আমরা তৈরি করেছি, বাট একটা বৃহত্তর প্ল্যানের আঙ্গিকে আমরা তৈরি করেছি। সো সব জায়গায় সেম জিনিসটা হচ্ছে, সেইভাবেই ডিরেকশনটা দেওয়া হচ্ছে। Right. আজকের শেষ প্রশ্ন হলো যে একজন ইয়াং ভোটার হিসাবে কিংবা একজন স্টুডেন্ট হিসাবে আমাদের প্রশ্ন ছিল যে এনসিপির জন্য আমাদের সবার একটা সফট স্পট কাজ করে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনি এনসিপির প্রতি খুবই ক্রিটিক্যাল, অ্যান্ড আমি সবার প্রতি ক্রিটিক্যাল। সবার প্রতি ক্রিটিক্যাল। তবে এনসিপি প্রতি ক্রিটিক্যাল হবো না কেন? মানে তোমাদের কাজ করে, আমার তো বড় প্রশ্ন হবে তোমাদের কেন কাজ করে? এনসিপি এমন কি করেছে সোফা যেটার জন্য তোমাদের কাছে মনে হয়েছে এনসিপি খুব ভালো? এনসিপির বড় বড় নেতারা মানে লোকজনের সম্বন্ধে বাজে কথা বলা ছাড়া ভালো কথা কি বলেছে? নিজেরা ভালো মানে কোন কাজটা ভালো করেছে ওদের? সাপোজ কথার কথা, তোমরা সর্ট অফ একটা জিনিস বিশ্বাস করো, লিবারেল রাইটস, ঠিক আছে, ওরা ওদের মেয়েদেরকে প্রোটেকশন দিয়েছে, ওরা ওদের মেয়েদেরকে নির্বাচনে দাঁড়াতে দিয়েছে। বাংলাদেশে যদি কোনো স্ট্রং অপোজিশন হয়ে থাকে দ্যাট ইজ এনসিপি, সো ডোন্ট ইউ থিংক দ্যাটস ভেরি এনসিপির ইম্পর্টেন্ট? পাবলিক বেস কত বড়? এনসিপি কয়টা ভোট পেয়েছে? জামাতের সাথে গেছে কেন? জামাতের সাথে যাওয়ার পর কয়টা সিট পেয়েছে? মানে তুমি যে বলছো বাংলাদেশে স্ট্রং অপোজিশন হবার, কারণ তোমার তো ভোটার দেখতে হবে ভাই। ঢাকা শহরে কয়েকজন ইনফ্লুয়েন্সার কি বললো, বা কয়েকজন, না এগেন আমি তোমাকে বলছি না, সামি, আমি তোমাকে বলছি না, বাট আমার পয়েন্টটা বুঝতে পারছো? সো ওটা ইম্পর্টেন্ট তো ভাই, ভোটার্স ম্যাটার, দ্যাট ইজ দ্য কান্ট্রি, দ্যাট ইজ ডেমোক্রেসি। রাইট। Somebody might have 10 million followers on Instagram. তার ভোটের দাম আর তার ওই 10 মিলিয়ন ফলোয়ারের যে কোনো একজনের ভোটারের ভোটের দাম এক্স্যাক্টলি সেম। দ্যাটস হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। And when it comes down to democracy, NCP is nothing. For now. হ্যাঁ, ভবিষ্যতে যদি ভালো আপনার করে কি মনে হয় যে তাহলে হবে। ভবিষ্যতে এনসিপি ক্যান ফর্ম দ্য গভর্নমেন্ট ওয়ান ডে? যে কোনো পার্টি ক্যান। কালকে সামির তুমি যদি একটা পার্টি তৈরি করো এবং সেটা যদি আসলে ভালো কাজ করে, জনগণের আস্থা অর্জন করতে পারে, তাহলে দ্যাট মাইট বি এবল টু ফর্ম গভর্নমেন্ট সামডে। But so far you're not happy with NCP's journey. আমি এমন কিছু দেখিনি এনসিপিকে করা যেটার মাধ্যমে আমি খুশি হব, বিকজ, এবং আমি কেন শক্তভাবে এই কথাটা বলছি, কারণ ওরা যখন প্রথমে পার্টি ফর্ম করবে বলে, তখন আমি ওদেরকে অনেক বাহবা দিয়েছি। পার্সোনালি ওদের অনেকের সাথে আমার আলোচনা হয়েছে, আমাকে যখন বলেছে ভাইয়া আপনারা অনেক অভিজ্ঞতা আছে, কিছু আমাদেরকে একটু গাইড করেন, আমি সেটাও করতে চেষ্টা করেছি আমার জায়গা থেকে, মানে যতটুকু চেয়েছে, আকবারে না, যতটুকু চেয়েছে ততটুকু অ্যাডভাইস দিতে চেষ্টা করেছি। সহযোগিতা তেমন কিছু দেওয়ার মতো জায়গায় আমি ছিলাম না যে দিব, ওরা ডিরেক্ট সরকারের থেকে সহযোগিতা পেয়েছে 1 বছর, সো আমার তো আর সহযোগিতা লাগবে না, কিন্তু আই উইশ দেম ওয়েল।
I wanted to see them do good things. যেমন মনে করো ওদের ভেতরে ওই মেয়েটা কি ডাক্তার যার Tasnim Zara. তাসনিম জারা Dr. Tasnim Zara. তাসনিম জারা ও একটা মানে আমার কাছে মনে হয়েছিল যে হয়তো সামনে যে ভালো কিছু Solid করতে পারে candidate. জি। এবং সামনে হয়তো ভালো কিছু করবে সেটা না ওর পার্সোনাল ব্যাপার না বাট ব্যাপারটা হলো এনসিপিতে থাকতে পেরেছে Unfortunately not. এনসিপির কোনো প্রপার ইডিওলজিক্যাল স্ট্যান্স এনসিপি নিয়েছে They launched a manifesto. না না সবকিছু ম্যানিফেস্টোতে outline আছে। ইডিওলজিক্যাল স্ট্যান্স কি ছিল ইসলামিস্ট মওদুদিবাদ মানে কি ছিল এক্স্যাক্টলি বলো তুমি একটা দলকে পছন্দ করবে করতেই পারো কিন্তু দলকে একটা পছন্দ করার আগে তোমার একটা চিন্তা করতে হবে দল পছন্দ করা নায়ক নায়িকা পছন্দ করা এক জিনিস না Hmm. তোমার চেহারা পছন্দ হয়েছে নায়িকা পছন্দ ফাইন ওর একটা সিনেমা পছন্দ হয়েছে নায়িকা পছন্দ ফাইন দল তো ভাই চেহারা থেকে পছন্দ করবে না হ্যাঁ হতেই পারে ওই ছেলেটার নাম কি পাটওয়ারি খুব হ্যান্ডসাম হতেই পারে ঠিক আছে বা সো অ্যান্ড সো খুব ভালো দেখতে হতেই পারে তোমার খুব পছন্দ ওয়ান্ডারফুল কিন্তু তুমি যদি পলিটিক্যাল ফলোয়ার হও তাহলে ও রাজনীতিটা কি জানো ও রাজনীতিটা কি পাটওয়ারির তোমার শোতেও এসেছিল Yeah. But আমি it's showটা Rajniti of the দেখিনি people. ভাই, আমাকে Right. জাস্ট বলা হয়েছে তোমার সাথে Yeah. এসেছিল এবং এটা বোধহয় তোমার সবচেয়ে পপুলার শো ভালো কথা ভাই ভেরি গুড অ্যান্ড এগেন হি ইজ প্রবাবলি এ নাইস কিড আমার সাথে সামনাসামনি মানে আমার সাথে যে দুই একবার কথা হয়েছে আমার সাথে খুব ভদ্রভাবে হুম, কথা হুম, বলেছে কিন্তু আমার সাথে ভাইয়া ভাইয়া বলে ভদ্রভাবে কথা বলার পর ঠিকই ক্যামেরার সামনে খুব বাজে বাজে কথা বলেছে হ্যাঁ, তো এটা কি তুমি একজনের কাছ থেকে চাও তুমি পার্সোনালি যদি একজনকে চিনতে যে সবার সম্বন্ধে শুধু খারাপ কথাই বলে আবল তাবল কথাই বলে তাকে কি তুমি পার্সোনালি তোমার বন্ধু হিসেবে পছন্দ করতে তাহলে হঠাৎ করে তুমি রাজনৈতিক নেতা হিসেবে কেন পছন্দ করছো But that's just the political game, no? It's a political theater. পলিটিক্যাল into গেম that. কি মানে টু বি অ্যান অ্যাসহোল To be two-faced. এটা পলিটিক্যাল গেম Most politicians are তুমি two-faced. যদি বলো তাহলে দেখো তোমরাই বাহাবা দিচ্ছ লোকজনকে জানাস ফেসড বা ওই যে টু ফেসড জি। বা যেটা আমি আরো পরিষ্কার ভাষায় বলি অ্যাসহোল হবার যে আপনি হন তাহলে আমি আপনার ফলোয়ার হব তাহলে করো তাহলে রাজনীতি কিন্তু ওরকমই পাবে বিকজ people always get the leaders they deserve so if it is assholes you applaud তাহলে ভবিষ্যতে কিন্তু it's assholes you will get as leaders পাস্টে এটা হয়েছে কিন্তু হাসিনার নাম এইসব জায়গায় তোমরা অ্যাড করতে পারো তো পাস্টে হয়েছে ভবিষ্যতে তোমাদের জেনারেশন যদি এভাবে আনতে চাই ইটস আপ টু ইউ ইটস ইউর চয়েস আপু আপনার কি মনে হয় যে বাংলাদেশে এনসিপি ইজ আ ইম্পর্টেন্ট পলিটিক্যাল ফোর্স এবং তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত না আমার মনে হয় ওনাদেরকে যত গুরুত্ব দেয়া হয়েছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে গুরুত্বটা দিয়েছে দে ডিড নট ডিজার্ভ ইট অ্যাট অল মানে তাদের পার্টির লঞ্চ থেকে শুরু করে তাদের পিআর থেকে শুরু করে প্রত্যেকটা টক শোতে একটা পজিশন ওই রিজার্ভড কোটার মতো কোটাই রাখা হতো যেখানে এনসিপির একজনকে দিতে হবে এবং চ্যানেলগুলো দিতে বাধ্য ছিল মানে দিস ওয়াজ কমপ্লিটলি এ স্টেট স্পন্সার্ড পার্টি ফ্রম দ্য গেট গো অ্যান্ড এই কথা আমি আজকে প্রথম বলছি না আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কী ছিল টু বি ইম্পার্শাল অ্যান্ড দে মিজারেবলি ফেইলড এট ইট ওনারা পুরো একটা স্টেট স্পন্সার্ড পার্টি তৈরি করার চেষ্টা করেছেন তাও সেই চেষ্টাতেও খুব একটা সক্ষম হয়নি সক্ষম হলে তো জামাতের সাথে কোয়ালিশনে যেতে হতো না কোয়ালিশনে গিয়েও ওই নমিনাল কিছু সিটস নিতে হতো না তাদের সাম অফ দ্য বেস্ট লিডার্স দে হ্যাড ওয়ার দ্য উইমেন অ্যান্ড তাদেরকেও স্যাক্রিফাইস করে দিল জামাতের সাথে কোয়ালিশনে যাওয়ার জন্য বিকজ নো সেলফ রেসপেক্টিং উইমেন উড বি পার্ট অফ দ্যাট কোয়ালিশন আমি অনেস্টলি বলছি এটা আমার ব্যক্তিগত মতামত প্রতিমন্ত্রী সাহেবের মতামত এটা হ্যাঁ কি না আমি জানি না ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত মতামত এটা কোনো But আমি রাষ্ট্রীয় মতামত বলছি না, যে ব্যক্তিগত মতামত। এই এত স্পন্সরশিপ পেয়েও ওনারা কি করতে পেরেছেন ওই আওয়ামী লীগের যে একটা টেন্ডেন্সি ছিল স্বাধী মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার ওনারাও তো জুলাই আপরাইজিং এর চেতনা লেফট রাইট অ্যান্ড সেন্টার বিক্রি করে গেছে এখনো বিক্রি করছেন মানে এখনো আই ডোন্ট সি দেম অ্যাজ লিডার্স বিকজ ওনাদের ভিশনটা কি অ্যাবসোলুটলি পয়েন্টলেস ক্রিটিসিজম ছাড়া মানুষকে পার্সোনালি অ্যাট্যাক করা ছাড়া খুব কনস্ট্রাকটিভ কথা আমি কারোর থেকে দেখিনি আমি একেবারেই দেখিনি মানে রিল ফ্রেন্ডলি সেটা ঠিক আছে ভাই যার জন্য তোমরা পছন্দ করো ভেরি গুড বাট রিল ফ্রেন্ডলি দিয়ে না তো বাট এটা স্টেট চলে না এটা তো দুঃখজনক বিকজ Real friendly আমাদের দিয়ে But সময় ideology দিতে হবে হয় না। these are very young leaders we are talking about so of course we have to give them তোমার বয়স time কত বাবা 23 জি ওরা সব 33 তো তোমার থেকে তো 10 বছরের বড় তুমি যদি মনে করো যে তোমার এতটুকু সেন্স আছে এটা করার তাহলে তোমার থেকে 10 বছরের বড় এত ইয়াং কিভাবে হলো ভাই মানে আমরা ইয়াং বলতে বলতে লোকজনকে একটু বেশি বাতাস দিয়ে দিচ্ছি না
আমি আসলে ববি হাজ্জাজ স্যারের সাথে ডিবেট না করে যাই না না আগে বাবা আমি ডিবেট করছি না সামির, আমি একদম No, of ডিবেট course, করছি না, yeah. আমি আসলে কিন্তু একটা হতাশার জায়গা থেকে বলছি, Right. বিকজ when this young men and women came into the limelight, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। তুমি যে জিজ্ঞেস করো, সার্জিসকে জিজ্ঞেস করো, হাসনাতকে জিজ্ঞেস করো, আমার সাথে যখন দেখা হয়েছে আমি বুকে জড়িয়ে ধরে ওদেরকে বলেছি লাইক গো অন, কোনো কিছু লাগলে আমরা আছি শুরুর তোমাদের দিকে। সাথে, সব একদম শুরুর কথা শুরুর বলছি, দিকে। একদম শুরুর দিকে, মানে 5ই অগস্টের পর মানে ফার্স্ট 2-3 মাস, বাট এরপর ইট জাস্ট went from bad to worse and worse. এবং মানে যে লেভেলে তারা নিজেদেরকে প্রিভিলেজড মনে করেছে, এগেন অসুবিধা নাই, আগামীতে যে যদি ভালো করে ভেরি গুড, আমি সাধুবাদ জানাবো। এই মুহূর্তে তারা যা করছে, মানে এই মুহূর্তে যা করছে মানে ইন দ্য সেন্স যে পার্লামেন্টে ওদের রোল ঠিক আছে, ওরা the role is to debate, which they are doing, so that's Excellent. fine. হ্যাঁ, that is absolutely fine. বাট আমি পার্লামেন্টের বাইরের কথাগুলো বলছি, আর এর আগে নির্বাচনের আগের কথাগুলো বলছি। আগামী দিনগুলোতে যে যদি কনস্ট্রাকটিভ ভালো কিছু করতে পারে, আবার ভালো লোকজনদেরকে, কারণ ইনিশিয়ালি ওরা অনেক ভালো লোকজনকে অ্যাট্রাক্ট করেছিল, এই ভালো লোকজনদেরকে যদি আবার অ্যাট্রাক্ট করতে পারে বা ধরে রাখতে পারে, তাহলে আবার সাধুবাদ জানাবো। Awesome. যাক, অনেকক্ষণ কথা হয়েছে, and that was another very fun and interesting episode of Scandalous. Thank you so much for coming. Really means a lot. বাট আমি কিন্তু আগে জানতাম না তোমার শোর এটা নাম। এটা জানলে কি জানলে আপনি আসতেন না? আমি রিথিঙ্ক করতাম, Oh, জানলে আমি রিথিঙ্ক too করতাম। late now. Scandalous. I really didn't know. এই যে দেখেন, আপনার পিছনে সুন্দর করে বড় করে লেখা আছে। না না এটা পরে তখন আমি দেখতে Speaking of, আচ্ছা, আমাদের শোর একটা সিগনেচার গিফট হচ্ছে this wonderful, hopefully design that you guys will like. থ্যাংক ইউ, আমি পাস করে দিচ্ছি। Oh wow, I love looking at my own photos. So thank you. Jack, thank you so much. এটা- Awesome. Thank you, This is thank you, really Thank you so nice. much. Thank It was you. wonderful.